আমার এই গ্রুপের মানে আরও তো গ্রুপ ছিল, বাট এই গ্রুপে আমার প্রথম কোনো লাইভ ক্লাস, এবং এই লাইভ ক্লাস প্রথমবারের মতো নেয়া। তো সবাইকে আমি জিজ্ঞেস করছিলাম এবং খুবই অল্প মানে বলা যায় যে শর্ট নোটিস, একদম শর্টেস্ট পসিবল নোটিস এ আমি আসলে ক্লাসটা নিচ্ছি বা ক্লাসগুলো নেয়ার পরিকল্পনা। এটা রোজার মাসেই মনে হচ্ছিল, বাট রোজার টাইমটা আমাদের সবার জন্যই একটুখানি হলেও ডিফিকাল্ট টাইম, আমরা সবাই জানি যে আসলে দিনের অনেকগুলো, আর আপনাদেরও অনেকেরই অনেক ক্লাস থাকে, টায়ার্ডনেস কাজ করে। তো এই জন্য রোজার সময়টা পার হলো, ঈদের বন্ধ শেষ করেই আমার মনে হলো যে বিভিন্ন রকমের ক্লাস করে আপনারা অভ্যস্ত, কিন্তু আসলে বইয়ের সাথে ক্লাসগুলো নেয়া, বই ধরে ধরে পড়ানোর যে প্যাটার্ন, এই প্যাটার্নে অনেকেই হয়তো বা ক্লাস করে অভ্যস্ত না। তো এই জন্য বই ধরে ক্লাস নেয়া এটাই মেইন উদ্দেশ্য। এই কারণেই জৈব রসায়ন অধ্যায়টা টার্গেট হিসেবে নেওয়া। অনেকেরই অর্গানিকের ভীতি আছে, ভয় কাজ করে। অর্গানিক আমরা সর্বোচ্চ পরিমাণ যতটুকু সম্ভব বুঝে এবং গোছায় দেওয়ার চেষ্টা করব। মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্টদেরকেই আসলে টার্গেট করে ক্লাসটা নিচ্ছি। তবে এইচএসসি 25, এইচএসসি 26 সবার জন্যই আশা করি ভালো হবে। আপনারা আপনাদের বন্ধুদের যারা এই ক্লাস বা এই ধরনের ক্লাস করতে চাইছে তাদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দিতে পারেন যে ভাই ক্লাস শুরু হয়ে গেছে, ভাই ক্লাস নেওয়া শুরু করবে এখন। আচ্ছা, এখন অনেকগুলো প্রশ্ন আসতে পারে, আমি একটু প্রশ্নগুলোর উত্তর প্রথমেই দিয়ে দিই, লাইভ যেহেতু অনেকেই অলরেডি জয়েন করে ফেলছেন। আমি একটু প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই অধ্যায়ের কতগুলো ক্লাস হবে? এই অধ্যায়ের ক্লাস কতগুলো হবে এখন আমি জানি না, কারণ হচ্ছে আজকে আমি প্রথম দিন পড়াবো। আমাদের গতি এবং স্পিড, মানে আমি কতটুকু স্পিডে যেতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কতক্ষণ আপনারা মানে লাইভ অ্যাটেন্ড করতে পারেন, এটাও একটা ব্যাপার। যে অনেকেই বলছে ভাই দীর্ঘক্ষণ ক্লাস করতে পারবো না, তো এই জন্য আমি আসলে চিন্তা করতেছি যে খুব বেশি না, 1.5 ঘন্টার একটা টাইম ফ্রেম, 1.5 ঘন্টার মতো পড়াবো, বই ধরে পড়াবো। আর কতগুলো ক্লাস হবে এই জন্য এখনো অনির্দিষ্ট। টাইমটা কখন, টাইমটা এখনো মোটামুটি ফিক্স না, তবে এরকম টাইমে সন্ধ্যার দিকে এই ক্লাসগুলো নিব, বেশি রাতেও না, বেশি একদম মানে বিকালবেলাও না, সন্ধ্যার দিকে এই ক্লাসগুলো হওয়ার চান্সেস আছে। 7টা, 7:30, 8টা এই দিকেই আমি ক্লাসগুলো নেওয়ার পরিকল্পনা করতেছি। আর ক্লাসের ফ্রিকোয়েন্সি খুব তাড়াতাড়ি হবে, মানে এমন না যে আমরা অনেক গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস নিব, এমন হতে পারে যে প্রতিদিন ক্লাস হচ্ছে, এমন হতে পারে যে একদিন পর পর ক্লাস হচ্ছে। যেহেতু সামনে এইচএসসি, মোদ্দা কথা টার্গেট আছে হচ্ছে এইচএসসি 25 ব্যাচের এইচএসসি পরীক্ষা আসার আগেই ওদেরকে মোটামুটি একটা লেভেলে পৌঁছায় দেওয়া, এবং যারা 24 আছে তাদের গ্যাপগুলোকে কাভার আপ করা এবং 26 ব্যাচকে এগিয়ে রাখা, এই হচ্ছে মেইন কথা। তো আপনারা আপনাদের বন্ধুদেরকে জানাই দিন, আর এই গ্রুপে তাদেরকে অ্যাড করেন। আমরা যেহেতু ফ্রি ক্লাসগুলো নিব, এবং আরও আমি কেমিস্ট্রি একটা অধ্যায় নিব, এবং বায়োলজিতেও ফ্রি ক্লাস কিছু নেওয়ার পরিকল্পনা আছে। দেখি সাইড বাই সাইড যে একদিন বায়োলজি একদিন কেমিস্ট্রি এমনও করা যায় কিনা। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাস। আচ্ছা, তো অনেকেই কমেন্ট করতেছেন। আর হাজারি স্যারের বইয়ে, হ্যাঁ ভাইয়া আমি জানি যে হাজারি স্যারের বইয়ে টপিকগুলো এলোমেলো করে দেওয়া, অনেকেই বলতেছে ভাইয়া ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে মেডিকেল অ্যাসপিরেন্ট বা মেডিকেল, যেহেতু আমি সবাই জানো যে সাদ ভাই মেডিকেল অ্যাসপিরেন্টদের পড়ান, আর সবারই হাজারি স্যারের বইটাকেই গোছানো নিয়ে একটু প্রবলেম বা ইস্যু ক্রিয়েট হয়। তো আমরা ওই জায়গা থেকেই পড়বো, এমন না পুরো বই ভিত্তিক না, বইয়ের টপিকগুলো আমরা গোছাই দিব, তারপরে বইয়ে যাব, দেখবেন যে আপনার জন্য সহজ হচ্ছে। কথা না বাড়াই, অনেকক্ষণ চলে গেছে, লাইভটা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখন ক্লাস স্টার্ট করতে পারি, প্রায় 6-7 মিনিট ধরে হয়তো কথাবার্তা। তো দেখেন কি, এটা একটা ফ্রি ক্লাস অনেকগুলো হবে, এটা ক্লাস নাম্বার 1, অনেকগুলো ক্লাস নেওয়ার পরিকল্পনা আছে। মেডিকেল এবং এইচএসসি এমসিকিউ দুটোকেই আমরা সর্টেড করার চেষ্টা করব। বেসিক টু প্রো, এই কথাটা আসলে বলা কতটুকু ঠিক হবে আমি জানি না, বাট মোটামুটি আমরা চেষ্টা করব আপনাকে প্রো বানানোর জন্য। বেসিকে যতটুকু হেল্প করা যায় ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ পরিমাণ হেল্প আপনাকে করব। তো ঠিক আছে, আমরা কথা না বাড়াই, আমরা স্লাইডে চলে যাই। তো জৈব যৌগ নিয়ে আলোচনা, প্রথমে এই ধরনের আলোচনা আমি এর আগেও একটা ক্লাস নিছি, তো শুরুর আলোচনাটা মোটামুটি একই রকম। জৈব যৌগ পড়তে গেলে ফার্স্টেই আমাদের মানে জৈব যৌগ কি এবং জৈব যৌগের যে ইতিহাসটা, এইটা আগে আমাদের জানা দরকার। জৈব যৌগ পড়ার আগে আমরা একটুখানি জৈব যৌগের ইতিহাসটা পড়ে নেই, চলো। হ্যাঁ, ইতিহাসটা পড়ে নেই। হ্যাঁ, ইতিহাসটা আমরা খুব স্পিডে যাব তা না, ইতিহাসটা একটু জেনে নিই, একটু না জানলে হবে না, যেহেতু অ্যাডমিশন টেস্টে জৈব যৌগের ইতিহাস সম্পর্কে একটুখানি কথাবার্তা আসে। তো দেখো আমি একটু বলি, 1807 মতান্তরে 1808, হ্যাঁ দুটো সাল লিখলাম কারণ আমি দুটা রেফারেন্স, একটা হাজারি স্যারের বই, একটা কবির স্যারের বই দেওয়া আছে। বিজ্ঞানী বার্জেলিয়াস, উনি আসলে জৈব যৌগ এবং অজৈব যৌগের প্রবর্তক বলা যেতে পারে। উনি পৃথিবীতে যে যৌগগুলো আছে তাদেরকে দুইটা ভাগে ভাগ করেন। সেই দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে অজৈব যৌগ, আর একটা হচ্ছে জৈব যৌগ। 1807 বা 1807 সালে উনি
পৃথিবীতে প্রাপ্ত যৌগগুলোকে দুই ভাগে ভাগ করেন, অজৈব যৌগ এবং হচ্ছে জৈব যৌগ। কিসের বেসিসে ভাগ করেন একটু বলে দেই, তারপর আমরা বই আসতেছি। যে নির্জীব পদার্থ থেকে পাওয়া, মানে যাদের প্রাণ নাই, সেই নির্জীব পদার্থ থেকে পাওয়া যৌগগুলোকে উনি নামকরণ করেন অজৈব যৌগ। আর সজীব পদার্থ থেকে পাওয়া, অর্থাৎ যাদের জীবন আছে, জীবন্ত উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে যে যৌগগুলো পাওয়া যায় তাকে উনি জৈব যৌগ নামকরণ করেন। তার মানে যদি বলা হয় জৈব যৌগ অজৈব যৌগের প্রবর্তককে, কোয়েশ্চেন যদি করা হয় জৈব যৌগ ও অজৈব যৌগের প্রবর্তককে, তাহলে অ্যান্সার হচ্ছে বার্জেলিয়াস। জৈব যৌগ, জৈব ও অজৈব যৌগের প্রবর্তক, তাহলে প্রবর্তককে ভাই, প্রবর্তক হচ্ছে বার্জেলিয়াস। কিসের বেসিসে? যে সজীব পদার্থ থেকে আগত যৌগকে উনি নামকরণ করেন জৈব যৌগ, আর নির্জীব পদার্থ থেকে আগত যৌগকে উনি নামকরণ করেন অজৈব যৌগ। এগুলো আমরা বই থেকেও দেখবো, প্যারানিস না। তো পরবর্তীতে 1815 সালে এই বার্জেলিয়াস সাহেবী 1815 সালে এই যে কথাগুলো, যে সজীব পদার্থ থেকে জৈব যৌগ পাওয়া যায়, নির্জীব পদার্থ থেকে জৈব যৌগ পাওয়া যায় না, এই কথাটাকে উনি একটা মতবাদে কনভার্ট করেন বা মতবাদ হিসেবে উল্লেখ করেন। সেই মতবাদের নাম হচ্ছে প্রাণশক্তি মতবাদ। তাহলে যদি প্রশ্ন করা হয় প্রাণশক্তি মতবাদটা কে দেন, অ্যান্সার হচ্ছে বার্জেলিয়াস। প্রাণশক্তি মতবাদের ইংরেজি নাম কি? প্রাণশক্তি মতবাদের ইংরেজি নাম হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি। আচ্ছা, একটু বলে দেই, আমি কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পেপার 3rd চ্যাপ্টারের মোটামুটি 6টা ক্লাস নিছি। যারা একটু হয়তো বা জৈব যৌগ ক্লাস শুরু করতেছো, যারা আমাকে প্রথমবারের মতো ক্লাস করবা বা আগে ক্লাস করছো, ওই ক্লাসগুলো একটু করে নিও। তাহলে 1815 সালে এই বার্জেলিয়াস সাহেবী কোন মতবাদটা দেন? প্রাণশক্তি মতবাদটা দেন। তো বার্জেলিয়াস আসলেই আমি একটা কাজ, তোরা জানিস যে ভাই অনেক কোরিলেট করে পড়ায়, বার্জেলিয়াস আসলেই আমি বার্জেলিয়াসের আরো কিছু রসায়নে অবদান আছে, সেই অবদানগুলোর কথা বলে দিই। বার্জেলিয়াস কিন্তু আমরা যে গ্রুপ 17 মৌলগুলোকে হ্যালোজেন বলি, সেই হ্যালোজেন নামকরণ করেন। তাহলে হ্যালোজেন নামকরণ করেন কে? হ্যালোজেন নামকরণ করেন হচ্ছে বার্জেলিয়াস। এইটা অন্ততপক্ষে জেনে রাখিস। সামুদ্রিক লবণ উৎপাদনকারী হ্যালোজেন গ্রুপ 17 মৌল, তাদের নামকরণ করেন কে? বার্জেলিয়াস। প্রাণশক্তি মতবাদও কে দেন? বার্জেলিয়াস দেন। প্রাণশক্তি মতবাদ কি? প্রাণশক্তি মতবাদ হচ্ছে যে ওনার কথা ছিল যে যারা সজীব পদার্থ, যারা জীবন্ত উদ্ভিদ বা প্রাণী, তাদের মধ্যে একটা বিশেষ প্রাণশক্তি থাকে। সেই বিশেষ প্রাণশক্তির কারণে তারা জৈব যৌগ তৈরি করতে পারে বা তাদের মধ্যে থেকে জৈব যৌগ পাওয়া যায়। নির্জীব পদার্থের মধ্যে এই বিশেষ প্রাণশক্তিটা থাকে না, তাই জৈব যৌগ তৈরি করা সম্ভব না। তারপরে পরের কাহিনী হচ্ছে যে ভাই 1815 সাল তো চলে গেল, তারপরে 1828 সাল বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রেডারিক উহলার বা ফ্রেডারিক ভোলার। ফ্রেডারিক উহলার বা ভোলার, তুমি যাই বলো না কেন, আমি উহলারই লিখলাম। ফ্রেডারিক উহলার বা ফ্রেডারিক ভোলার, উনি ওনার তখন পরীক্ষাগারে তোমার হচ্ছে ওনার দরকার ছিল অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেটের সংকেতটা একটু বলে দিই। অ্যামোনিয়াম সায়ানাইড বলি নাই কিন্তু, অ্যামোনিয়াম সায়ানেট, CNO, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট ওনার দরকার ছিল, এটা ওনার পরীক্ষাগারে এটা কাজে লাগবে, এই জন্য উনি অ্যামোনিয়াম সায়ানেট বানাতে চাচ্ছিলেন। তো এই অ্যামোনিয়াম সায়ানেট বানানোর জন্য উনি দুটো অজৈব যৌগের বিক্রিয়া দেন। দুটো অজৈব যৌগ কার কার বিক্রিয়া দেন একটু বিক্রিয়াটা বলি। উনি পরীক্ষাগারে উনি লেড সায়ানেটের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দেন। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস লেড সায়ানেট। আমি প্রথম দিকে একটু স্লো যাচ্ছি, পরে আবার একটু ফাস্ট হয়ে যাব। লেড সায়ানেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দেন। বিক্রিয়া দিলে তৈরি হয় আমরা জানি অ্যামোনিয়াম সায়ানেট। তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করবা, জাস্ট প্রতিস্থাপন করবা, হাত বদল করে দিছো। অ্যামোনিয়ামের সাথে সায়ানেট, লেডের সাথে তাহলে ক্লোরাইড চলে আসবে, PbCl2। ঠিক আছে, তো এগুলো সবগুলোই জলীয় দ্রবণে থাকে, এই অ্যামোনিয়াম সায়ানেটটা অধক্ষিপ্ত হয়ে যায়। এই উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেট, এই অ্যামোনিয়াম সায়ানেটকে উনি উত্তাপে বাষ্পীভূত করে শীতল করতে গেছেন। যে অ্যামোনিয়াম সায়ানেটটাকে উনি পৃথক করতে গেছেন, বিশোধন করতে গেছেন সহজ কথায়। এই অ্যামোনিয়াম সায়ানেট বিশোধন করতে গিয়েই বিপত্তিটা ঘটে। যখন তাপ দিছেন এই অ্যামোনিয়াম সায়ানেটকে, যখন উনি এটাকে তাপ দিছেন, এই অ্যামোনিয়াম সায়ানেট রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে হচ্ছে ভাই ইউরিয়া, H2NCO NH2। তো ইউরিয়া হওয়াতে এত বড় কাহিনী হয়ে গেল কেন? কারণ ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। ইউরিয়া কেন জৈব যৌগ একটু চিন্তা করেন তো। মানুষের মূত্রের প্রধান উপাদান আমরা জানি পানি, আর মানুষের মূত্রে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো আছে তাদের মধ্যে অন্যতম প্রধান উপাদান হচ্ছে ইউরিয়া। তাহলে অজৈব যৌগ থেকে, যেটা মানুষের মূত্র থেকে আমরা পাই ইউরিয়া, সেই জিনিসটা অনিচ্ছাকৃতভাবে একটা অজৈব যৌগ তৈরি করার সময় তৈরি হয়ে গেছে। অজৈব যৌগ তৈরি করার সময় তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে ঘটনাটা, এটা একটা রিভলিউশন এনে দিল। যে 1828 সাল বিজ্ঞানীর নাম ফ্রেডারিক উহলার, উনি কি করলেন আবারও বলি, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেটের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানেট উনি তৈরি করতে চাইছেন।
ভালো কথা, তৈরি করছেনও। সেই জিনিসটাকে উনি যখন তাপ দিছেন, তাপ দিয়ে ওটাকে আলাদা বা পৃথক করতে চাইছেন, তখন সেটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে জৈব যৌগে কনভার্ট হয়ে গেছে। এই যে জৈব যৌগ তৈরি করলেন, কে জৈব যৌগ তৈরি করলেন? ফ্রেডারিক ওহলার। অজৈব যৌগ থেকেও জৈব যৌগ তৈরি করা যায়, এর মাধ্যমে প্রমাণিত হলো অজৈব যৌগ থেকেও জৈব যৌগ তৈরি করা যায়। এই যে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ তৈরি করা যায়, এটা যখনই প্রমাণিত হলো, সাথে সাথে কিন্তু এই প্রাণশক্তি মতবাদটা ভুল প্রমাণিত হলো। কারণ প্রাণশক্তি মতবাদের মূল কথা কি ছিল? প্রাণশক্তি মতবাদের মূল কথা ছিল যে সজীব পদার্থ থেকেই জৈব যৌগ তৈরি করা যায়, যার ভিতরে একটা বিশেষ প্রাণশক্তি থাকে, তারাই শুধুমাত্র জৈব যৌগ তৈরি করতে পারে, অন্যরা জৈব যৌগ তৈরি করতে পারে না। কিন্তু এখান থেকে সেটা ভুল প্রমাণিত হলো যে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ তৈরি করা যায়। এই জন্য ফ্রেডারিক ওহলারকে বলা হয় জৈব রসায়নের জনক, ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়নের জনক। এতটুকু ইতিহাস তুমি যদি না জানো ভাইয়া, তাহলে তোমার চলবে না। এখন দেখো, এইটুকু কি এইচএসসি কভার করলো? হ্যাঁ, কভার করলো। এইটুকু কি অ্যাডমিশন টেস্ট কভার করলো? কভার করলো। অ্যাডমিশন টেস্টে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাহলে যদি বলা হয় জৈব যৌগ অজৈব যৌগের প্রবর্তককে, অ্যান্সার হচ্ছে বার্জেলিয়াস। যদি বলে জৈব রসায়নের জনককে, তাহলেও বলবো বার্জেলিয়াস। আবার কৃত্রিমভাবে প্রথমবার ইউরিয়া তৈরি করেন কে? তারও অ্যান্সার কি? তার অ্যান্সার কি? ফ্রেডারিক ওহলার। সবাই একটু কমেন্ট করবেন, যারা ক্লাসগুলোতে পার্টিসিপেট করতেছেন সবাই একটু ক্লাসগুলোতে কমেন্ট করবেন। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় জৈব এবং অজৈব যৌগের প্রবর্তককে, অ্যান্সার কি হবে? যারা ফেসবুক লাইভে ক্লাসটা করতেছো কমেন্ট করবা, তাহলে আমার মধ্যে একটা উৎসাহ কাজ করবে যে তোমরা ক্লাসটা করতেছো। জৈব এবং অজৈব যৌগের প্রবর্তককে, প্রথম কোয়েশ্চেন। এই জিনিসগুলো তুমি দেখবা যে ভাইয়া বইয়ে আলোচনায় আছে। তো চলে যাও, আমি একটু এই যে বইয়ের পিডিএফ আমি করেই রাখছি। এই যে আমি জৈব রসায়ন হাজারি স্যারের বই, এই যে অর্গানিক কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়, দেখো এইটা আমরা বের করে রাখছি। সবাই একটু কমেন্ট করো, জৈব এবং অজৈব যৌগের প্রবর্তক কে? সবাই একটু কমেন্ট করো দেখি, একটু ফেসবুকে একটু যারা ক্লাস করতেছো তারা কমেন্ট করো। আচ্ছা, তো এই যে দেখেন জৈব যৌগ আমরা শুরু করছি। সো ফার্স্টে আমি একটু দাগায় দাগায় শুরু করি। জৈব রসায়ন জিনিসটা কি? জৈব রসায়ন হলো কার্বন যৌগের রসায়ন। খেয়াল করো, জৈব যৌগ হচ্ছে কার্বন যৌগের রসায়ন, কারণ আমরা জানি জৈব যৌগে কার্বন থাকাটা বাধ্যতামূলক। জৈব যৌগে কার্বন থাকাটা হলো বাধ্যতামূলক, এবং হাইড্রোকার্বন হলো মূল জৈব যৌগ। দেখো কথা খেয়াল করো, হাইড্রোকার্বন হলো মূল জৈব যৌগ। একটু পরে আমরা একটু ডিটেইল পড়বো যে হাইড্রোকার্বন কারা। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আমরা হাইড্রোকার্বন বলি। অ্যাবসলিউটলি কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত। এখন এই যে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের হাইড্রোজেন পরমাণু বিভিন্ন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিভিন্ন শ্রেণীর জৈব যৌগ সৃষ্টি হয়েছে, এতটুকু জানলেই হবে। আবার বিভিন্ন গ্রুপ বা মূলক সংশ্লিষ্ট যৌগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। তোমরা পড়ছো, আমরাও পড়ছি যে জৈব যৌগের অনুস্থিত কোনো পরমাণু বা মূলক যা ও জৈব যৌগের ধর্ম এবং বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। এবং কার্যকরী মূলক ভিত্তিক জৈব যৌগের শ্রেণীকে আমরা বলি সমগোত্রীয় শ্রেণী। তাহলে আমরা ব্যাখ্যা দিই, যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক কি? CH3OH, তাই না? অ্যালকোহলের কার্যকরী মূলক কি? CH3OH। অ্যালকোহলের কার্যকরী মূলক কি? CH3OH, ঠিক কিনা? তাহলে আমি যে এখানে যদি লিখি, ধর এইটা একটা যৌগ, CH3OH একটা যৌগ। এখন যদি বলি এই যৌগটার, এটা একটা জৈব যৌগ, এই যৌগটার ধর্ম এবং বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? OH। তাহলে OH হচ্ছে এর ফাংশনাল গ্রুপ, এবং OH গ্রুপের অন্তর্গত যারাই হবে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা অ্যালকোহল বলি। তাহলে এই যে দেখেন, কার্যকরী মূলক ভিত্তিক সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী ও মূলক ভিত্তিক সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক ভিত্তিক সমগোত্রীয় শ্রেণী। তাহলে এই যে এতটুকু পড়া, বইয়ের চ্যাপ্টারটা শুরু করলি, শুরুতেই যদি একটু মনোযোগ দিয়ে একটু পড়ে নিতি, তাহলে দেখ অনেক কিছু কিন্তু পড়া হয়ে যায়। সুন্দর একটা ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমার আলোক প্রতিসমতা, এগুলো ব্যাখ্যা করার জন্য, আমাদের অপটিক্যাল আইসোমারিজম, এগুলো আলোচনা করার জন্য আমি শুরুতেই একদম চলে যাই। দেখো এখানে কিন্তু অনেকগুলো কথাবার্তা বলা আছে, যে কথাবার্তাগুলো দিয়ে আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। তাহলে জৈব রসায়ন, দেখো জৈব রসায়ন কাকে অর্গানিক কেমিস্ট্রি বলা হয়? কাকে অর্গানিক কেমিস্ট্রি বলা হয়? কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়নকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। অপর কথায় রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে জৈব রসায়ন। এগুলো নিয়ে আমি সামনে আরো বিস্তারিত আলোচনা করব। তো জৈব যৌগের পরিচয় দিয়ে দিছে। পরিচয় দেওয়ার আগে আমি একটু ইতিহাসটা তোমাদের পড়াই দিই। আমি একটু পরে জৈব যৌগ পড়াবো। এই যে এই 2.0.1 এইটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, একটু দেখবা যে কাদেরকে জৈব যৌগ অজৈব যৌগ। এই যে দেখেন 1808, আমি 7 অথবা 8 লিখছি, কারণ হচ্ছে কবির স্যারের বইয়ে 7 বলা আছে। বিজ্ঞানী বার্জেলিয়াস, দেখেন বার্জেলিয়াসের কথা বলছিলাম,
সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগগুলোকে জৈব যৌগ, নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগগুলোকে অজৈব যৌগ। বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ, এবং এটা ম্যাথ মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। প্রাণশক্তি মতবাদটা কে দেন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। দেন আমি কিন্তু তোমাকে ফ্রেডারিক উহলারের কাহিনীটাও পড়াইছি, যে বিজ্ঞানী ফ্রেডারিক উহলার পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেট দ্রবণকে উত্তাপে বাষ্পীভূত করে কঠিন করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করেন। তাহলে আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করেন কে? ভায়া ফ্রেডারিক উহলার। এই যে সেই বিক্রিয়া পুনর্বিন্যস্ত হয়ে অ্যামোনিয়াম সায়ানেট একটা ভায়া আয়নিক যৌগ, অ্যামোনিয়াম সায়ানেট একটা আয়নিক যৌগ, অন্যদিকে ইউরিয়া একটা জৈব যৌগ এবং এখানে সমযোজী বন্ধন আছে। তাহলে আমরা এই জন্য ফ্রেডারিক উহলারকে কি বলতেছি? জৈব রসায়নের জনক বলতেছি। তুমি বই পড়ার সময়, আমি অনেক স্লো যাচ্ছি, এটা শুধুমাত্র 26-25 সবার কথা চিন্তা করে, যারা দুর্বল তাদের জন্য এটা খুবই জরুরি। তাহলে এখন আসেন, আমি মোটামুটি জৈব যৌগের যে ইতিহাসটা বইয়ের মধ্যে যতটুকু আছে এটা আপনাকে বলে দিলাম। এখন আসেন নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে গিয়ে আমরা একটা কাজ করি, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে যে এখন আসেন জৈব যৌগের পরিচয় সম্পর্কে জানি। আমি খুব দ্রুত আগাবো না, চলো জৈব যৌগ কি একটু আগেই তোমাকে বারবার এটা বলা হলো। তাহলে জৈব যৌগ কি? এক কথায় যদি বলা হয় জৈব যৌগ কি? হাইড্রোকার্বন এবং তাদের জাতক। হাইড্রোকার্বন এবং তাদের জাতক। হাইড্রোকার্বন এবং তাদের জাতক, এটা নিয়ে আমি অনেক আলোচনা করব, যাতে তোমার একদম জৈব যৌগের পুরো কোর, হ্যাঁ, যাদের একদম শুরু থেকে শুরু তারাও যেন ভালো পারো। হাইড্রোকার্বন এবং তাদের জাতক। তাহলে আগে বুঝি হাইড্রোকার্বন কাকে বলে। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, এটাকে বলবো হাইড্রোকার্বন, তাই না? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলবো হাইড্রোকার্বন এবং তাদের জাতক। তাহলে আসেন আমরা একটু এই জিনিসটাকে একটু ব্যাখ্যা সহকারে বুঝি, এই জিনিসটাকে একটু ব্যাখ্যা সহকারে বুঝি। সো এর আগেও আমি পড়াইছি, আবারও পড়াই। খুব পরিচিত হাইড্রোকার্বন, যে কার্বন হাইড্রোজেন দিয়ে আমরা জানি তৈরি হয় হচ্ছে মিথেন, CH4 মিথেন। মিথেন হচ্ছে একটা অ্যালকেন, আমরা সবাই ছোটবেলায় 9-10 লেভেলেই পড়ছি। তো এটা হাইড্রোকার্বন, অ্যাবসলিউটলি হাইড্রোকার্বন। মিথেন বলেন, ইথেন বলেন, প্রোপেন বলেন, বিউটেন বলেন বা বেনজিন বলেন, এরা কিন্তু হাইড্রোকার্বন, বিকজ এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু নাই। যখনই কোনো একটা জৈব যৌগে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে না, তাদেরকে অ্যাবসলিউটলি হাইড্রোকার্বন বলতে পারো। তো মিথেন, আমি এখন কি করব, মিথেনে প্রতিস্থাপনযোগ্য 4টা হাইড্রোজেন আছে। খুব ভালো করে খেয়াল করিস ভাইয়েরা, যে মিথেনের প্রতিস্থাপনযোগ্য যে হাইড্রোজেন, এটাকে আমি যদি ধরো যে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করি, লাইক একটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলাম, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। তো যারা একদম বেসিক থেকে বলতেছি, যে আপনারা যদি না জেনে থাকেন তাদের জন্য বলি, অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই, অ্যালকেন মাইনাস একটা হাইড্রোজেন, তাকে আমরা অ্যালকাইল মূলক বলি, একযোজী অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে যে মূলকটা হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক। তো তোরা সবাই জানিস অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত আমরা সবাই জানি CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত 9-10 লেভেলের পড়া, CnH2n+2। তাহলে এখন অ্যালকাইল মূলক তাহলে কি হবে? অ্যালকাইল মূলক হচ্ছে CnH2n+1, CnH2n+1। এই যে দেখেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিছি, মিথাইল মূলক। তাহলে এই যৌগটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এই যৌগটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যৌগটা কি হাইড্রোকার্বন? প্রশ্ন, এটা কি হাইড্রোকার্বন? মিথাইল ক্লোরাইড একটি হাইড্রোকার্বন কিনা কোয়েশ্চেন করবেন। মিথাইল ক্লোরাইড একটি হাইড্রোকার্বন কিনা কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন। মিথাইল ক্লোরাইড একটি হাইড্রোকার্বন কিনা প্রশ্নটার উত্তর দিবেন, আমি চেক করব। তো ধর তুই আরো একটা হাইড্রোজেনকে আরো একটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলি, তাহলে হয়ে যাবে কি CH2Cl2। তাহলে এটাকে আমরা বলতে পারি ডাইক্লোরোমিথেন অথবা মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড। তাহলে এখন যারা নতুন আসছো তাদের জন্য এই যে নতুন একটা টার্মিনোলজি দেখতে পাচ্ছি, যে ভাই মিথিলিন ক্লোরাইড, মিথিলিন কাকে বলে? তো মিথেন থেকে যখন তুমি দুটো হাইড্রোজেন সরিয়ে নিবা, তখন যে মূলকটা তৈরি হয় তাকে বলা হয় মিথিলিন মূলক। উপরে লিখি, তাহলে এটা মিথেন। তুই মিথেন থেকে যখনই দুটো হাইড্রোজেন বের করে দিবি, কয়টা হাইড্রোজেন বের করে দিব? দুইটা হাইড্রোজেন সরাই দিলে যে মূলকটা তৈরি হয়, একটা দ্বিযোজী মূলক তৈরি হয়, তাকে বলা হয় মিথিলিন মূলক। তাহলে মিথেন থেকে দুটি হাইড্রোজেন সরিয়ে দিলে যে মূলকটা তৈরি হয় তাকে বলা হয় মিথিলিন মূলক। এবং মিথিলিন মূলকের যেহেতু ফাঁকা দুটো, তাই সেটাকে বলবো দ্বিযোজী মূলক, তাই তাকে বলবো দ্বিযোজী মূলক। এবং একটু বলেন তো, মিথিলিন মূলকের ভর কত হবে? কার্বনের ভর 12 আর হাইড্রোজেন দুইটার ভর হচ্ছে 2, 12 আর 2 কত হয়ে গেল? 14। তাহলে মিথিলিন মূলকের ভর মনে রাখিস
14। এটা পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, তাহলে অনেকেই অ্যান্সার করতেছে যে মিথাইল ক্লোরাইড হাইড্রোকার্বন না, মিথাইল ক্লোরাইড হাইড্রোকার্বন না। বাবারে দেখেন এখানে ক্লোরিন আছে, এই হাইড্রোকার্বনের জাতক ভাইয়া। আবারও বলি, হাইড্রোকার্বন তখনই বলবি যখন শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হবে। কার্বন হাইড্রোজেনের পাশাপাশি অন্য কোনো পরমাণু থাকলে তখন সে হাইড্রোকার্বনের জাতক হতে পারে। হাইড্রোকার্বন হওয়ার জন্য শর্ত হচ্ছে অ্যাবসলিউটলি সংজ্ঞা এটা, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে কি বলা হয়? হাইড্রোকার্বন। এখন আমরা যা পাচ্ছি এগুলো হচ্ছে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, হাইড্রোকার্বন থেকে প্রাপ্ত জাতক যৌগ, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড। তারপরে দেখ আরো একটা, এখনো প্রতিস্থাপনযোগ্য কয়টা হাইড্রোজেন আছে? মিথেনের আমরা জানি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে 4টা। আমি খুবই বেসিক লেভেল থেকে পড়াচ্ছি, অ্যাডমিশন লেভেলের পোলাপাইন বিরক্ত হতে পারি যে ভাই এগুলো কেন শিখবো। তোর যদি কোরে দুর্বলতা থাকে এটা দেখ ভাই, তোর লাগবে, কাজে লাগবে। তাহলে আমি 2টো হাইড্রোজেন প্রতিস্থাপন করছি, আমি আরো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলাম আরেকটা ক্লোরিন দিয়ে, হয়ে গেল CHCl3। এটাকে বলা হয় ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। আই তোদেরকে একটু অ্যাডমিশনের ঝলক দেখাই। এই যে ক্লোরোফর্ম এক ধরনের হ্যালোফর্ম যৌগ, ক্লোরোফর্ম এক ধরনের হ্যালোফর্ম যৌগ। এখন তোর প্রশ্ন আসবে যে ভাই হোয়াট ইজ হ্যালোফর্ম? ক্লোরোফর্ম এক ধরনের হ্যালোফর্ম যৌগ। হোয়াট ইজ হ্যালোফর্ম? হ্যালোফর্ম কি বলে দেই, মিথেনের 3টি হাইড্রোজেন পরমাণু একই হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে, একই হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে আমরা হ্যালোফর্ম বলি। তাহলে হ্যালোফর্ম কাকে বলে? আবারও বলে দিচ্ছি, মিথেনের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে হচ্ছে 4টা, সেই 4টা হাইড্রোজেনের 3টা হাইড্রোজেন পরমাণু সেম হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হলে তাকে আমরা বলবো হ্যালোফর্ম। হ্যালোফর্ম হচ্ছে এক ধরনের হ্যালোজেনো অ্যালকেন, ট্রাইহ্যালাইড বলতে পারো। তাহলে কি কি হতে পারে, পসিবলি কি কি হতে পারে? আসেন একটু অন্য কলম দিয়ে লিখি। তাহলে হ্যালোফর্মের আসলে সাধারণ সংকেতটা কি? হ্যালোফর্মের সাধারণ সংকেতটা কি হবে? হ্যাঁ, 26 ব্যাচ ভয় পাইস না ভাই, কোথায় চলে গেলেন? তোরাও বুঝতে পারতেছিস আশা করি। তাহলে হ্যালোফর্মের সাধারণ সংকেত হচ্ছে CHX3। কেন? 4টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন ছিল, 3টা হাইড্রোজেনকে আমি একই হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করব, যেখানে X হিসেবে ক্লোরিন নিতে পারো অথবা ব্রোমিন নিতে পারো অথবা আয়োডিন নিতে পারো। তো ধর তুই ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলি, তাহলে কি হবে? CHCl3। তুই ব্রোমিন দিয়ে প্রতিস্থাপন করলি, তাহলে কি হবে? CHBr3। তুই আয়োডিন দিয়ে প্রতিস্থাপন করলি, তাহলে কি হবে? তাহলে হবে CHI3। তাহলে এদের নাম কি কি বল? দেখ এদের নাম কি? CHCl3 একটু আগে বললি, ক্লোরিন দিয়ে যখন প্রতিস্থাপন করলি নাম হয়ে যায় যদি ক্লোরোফর্ম। একটু বুঝে অ্যান্সার কর ভাই। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে ব্রোমোফর্ম। ব্রোমিন দিয়ে প্রতিস্থাপন করছি, 3টা ব্রোমিন 3টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, নাম হচ্ছে ব্রোমোফর্ম। আয়োডিন দিয়ে প্রতিস্থাপন করছেন, এটা হচ্ছে আয়োডোফর্ম। আয়োডিন দিয়ে প্রতিস্থাপন করছে, এটা হচ্ছে আয়োডোফর্ম। তাহলে এই যে দেখেন নামগুলো, এগুলো কিন্তু কি? এগুলো ভাই হাইড্রোকার্বনের জাতক, আমরা কি শিখলাম? নতুন কি শিখলাম বলেন ভাই? শিখলাম যে মিথেনের 3টা হাইড্রোজেন পরমাণু যদি একই হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে হ্যালোফর্ম বলে। হ্যালোফর্মের সাধারণ সংকেত কি? CHX3। এবং এখানে X হতে পারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন দিয়ে হলে ক্লোরোফর্ম, ব্রোমিন দিয়ে হলে ব্রোমোফর্ম, আয়োডিন দিলে হলে আয়োডোফর্ম। এগুলো কিন্তু জৈব যৌগ, বাট এটা হাইড্রোকার্বন না, এটা হাইড্রোকার্বনের জাতক। ভাই বুঝে পড়ো। এখন আসো যে ভাই এখনো তো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়ে গেছে, আরো একটা হাইড্রোজেনকে তুই আরেকটা ক্লোরিন দিয়ে যদি প্রতিস্থাপন করে দিস, কি হয়ে যাবে? CCl4 কে আমরা কি বলবো? কার্বন টেট্রাক্লোরাইড। প্রশ্ন তোমাদের কাছে, কার্বন টেট্রাক্লোরাইড একটি জৈব যৌগ নাকি অজৈব যৌগ? কার্বন টেট্রাক্লোরাইড সংক্ষেপে এটাকে আমরা বলি CTC। কার্বন টেট্রাক্লোরাইডকে সংক্ষেপে আমরা কি বলি? CTC। অথবা এর আরেকটা নাম আছে, অপর নাম হচ্ছে পাইরিন। প্রশ্নের উত্তর দিও। কার্বন টেট্রাক্লোরাইডকে আমরা জৈব যৌগ নাকি অজৈব যৌগ বলবো? কোয়েশ্চেন।
কার্বন টেট্রাক্লোরাইড একটি জৈব যৌগ নাকি অজৈব যৌগ? অ্যান্সার হচ্ছে ভাই জৈব যৌগ, কারণ এটা হাইড্রোকার্বন না হলেও হাইড্রোকার্বনের জাতক। তাহলে এইটুকু অবজারভেশনে তোর কাছে কি মনে হয় যে হাইড্রোকার্বন তৈরি হতে চাইলে বা সরি জৈব যৌগ হতে হলে কোনটি থাকা বাধ্যতামূলক? জৈব যৌগ হতে হলে কোনটি থাকা বাধ্যতামূলক? আসলে কি হাইড্রোজেন থাকা বাধ্যতামূলক নাকি কার্বন থাকা বাধ্যতামূলক? জৈব যৌগ হতে চাইলে কি থাকা বাধ্যতামূলক? অলওয়েজ মনে রাখতে হবে তাহলে জৈব যৌগে কার্বন থাকাটা ভাই বাধ্যতামূলক। জৈব যৌগে কি থাকা বাধ্যতামূলক? কার্বন থাকাটা বাধ্যতামূলক। তাহলে আমাদের এখান থেকে আমরা একটা আলটিমেট ডিসিশনে আসছি। আলটিমেট ডিসিশন হচ্ছে জৈব যৌগে কার্বন থাকা বাধ্যতামূলক, জৈব যৌগে অন্য কিছু থাকা বাধ্যতামূলক না। তাহলে জৈব যৌগে কার্বন থাকা বাধ্যতামূলক, এবং এই জন্য কার্বনের রসায়ন, কার্বনের যৌগগুলোর রসায়ন, এটাকে বলা হয় জৈব রসায়ন। জৈব যৌগে কার্বন থাকা বাধ্যতামূলক, জৈব যৌগে কার্বন থাকা বাধ্যতামূলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমাদেরকে একটা সার্টেন লেভেলে স্লাইড ওকে, সবাই স্লাইড দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এই একজন বলছে অজৈব যৌগ, না রে ভাই জৈব যৌগ, কার্বন টেট্রাক্লোরাইড জৈব যৌগ। কেন? আবারও বলি, সংজ্ঞাটা ভালো করে খেয়াল কর। জৈব যৌগ কারা? হাইড্রোকার্বন এবং তাদের জাতককে জৈব যৌগ বলে। তো এটা মিথেন তো হাইড্রোকার্বন, বাকি প্রত্যেকেই কিন্তু হাইড্রোকার্বনের জাতক। জাতক বানাতে বানাতে আমি কিন্তু মিথেনের 4টা পরমাণুকে, 4টা হাইড্রোজেন পরমাণুকে 4টা ক্লোরিন পরমাণু দিয়ে প্রতিস্থাপন করে দিছি, তখন আমি পেয়ে গেছি কার্বন টেট্রাক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইড একটা জৈব যৌগ, এটা একটা হাইড্রোকার্বনের জাতক। এর অপর নাম হচ্ছে পাইরিন অথবা সিটিসি। এবং যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা একটু কষ্ট করে মনে রাখিস, এই যে কার্বন টেট্রাক্লোরাইড, এইটা খুব কমনলি দ্রাবক এবং কিছু কিছু ক্ষেত্রে পূর্বে অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হতো। অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হতো। আচ্ছা, আমি আরো কিছু, তাহলে যদি বলা হয় হাইড্রোজেন বিহীন একটা জৈব যৌগের নাম বলো তো। যদি তোমাকে বলা হয় যে হাইড্রোজেন বিহীন একটা জৈব যৌগের নাম বলো তো, তাহলে নতুন একটা নাম পেয়ে গেলি যে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এখন আরো আয়, ধর আমি একটু আগে ক্লোরোফর্ম লিখলাম CHCl3, আয় তোকে এটাও দেখাই দিই CHCl3। তো এটা সংকেত যদি লিখতে চাই তাহলে কার্বনের 4টা হাত, 3 হাতে 3টা ক্লোরিন, আর 1 হাতে একটা হাইড্রোজেন। দেখতো এখনো এখানে একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে না? এখনো কিন্তু এখানে প্রতিস্থাপন করা যাবে এমন একটা হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেনটাকে আমি যদি নাইট্রোমূলক দিয়ে প্রতিস্থাপন করি, কি দিয়ে প্রতিস্থাপন করি? নাইট্রোমূলক দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে সংকেতটা কি হবে? দেখ, NO2 তারপরে CCl, তাহলে এটার আণবিক সংকেত কি দাঁড়াবে? এটার সংকেত দাঁড়াবে CCl3NO2। তাহলে এটার নাম কি বলবো? বাংলায় নাম হবে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। নাম হবে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। যৌগটা তো মিথেন ছিল নাকি রে? তো মিথেনের তুমি 3টা হাইড্রোজেনকে প্রথমে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করছিলা, তো তখন নাম ছিল ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন। তারপরে তার বাকি যে হাইড্রোজেনটা আছে সেটাকেও নাইট্রোমূলক দিয়ে প্রতিস্থাপন করে দিছো, নাম হয়ে গেছে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। প্রশ্ন, এই ট্রাইক্লোরোনাইট্রোমিথেন এটা জৈব যৌগ নাকি অজৈব যৌগ? প্রশ্ন, ট্রাইক্লোরোনাইট্রোমিথেন এটা জৈব যৌগ নাকি অজৈব যৌগ? ট্রাইক্লোরোনাইট্রোমিথেন এটাও ভাইয়া হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। এটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। তো এইটা নিয়ে গত বছরও মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল। হাইড্রোজেন বিহীন জৈব যৌগের উদাহরণের মধ্যে এরকম একটা প্রশ্ন আসছিল, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। এবং এর আরেকটা সুন্দর নাম আছে, কে বলতে পারবা? এই ট্রাইক্লোরোনাইট্রোমিথেন এর আরেকটা নাম আছে, আরেকটা নাম কি? এই ট্রাইক্লোরোনাইট্রোমিথেনের আরেকটা নাম কি? অপর নাম কি? কেউ বলতে পারবা? ট্রাইক্লোরোনাইট্রোমিথেনের আরেকটা নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। আরেকটা নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, বা যেটাকে আমরা বলি কাঁদুনে গ্যাস। ক্লোরোপিক্রিন বা যেটাকে আমরা বলি কাঁদুনে গ্যাস, টিয়ার গ্যাস। এই গ্যাস তো তোকে কাদায় দিল, বল হাসায় কোন গ্যাস? আমি এই কমন কোয়েশ্চেনগুলোই করি। টিয়ার গ্যাস, কাঁদুনে গ্যাস। তাহলে ক্লোরোপিক্রিন এটাও একটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। তাহলে হাইড্রোজেন বিহীন জৈব যৌগের লিস্টে এটাও চলে আসলো, হাইড্রোজেন বিহীন জৈব যৌগের লিস্টে এটাও চলে আসলো। তাহলে যারা জানো না তারা একটু বলো। তাহলে আমরা ছিল ক্লোরোফর্মের হাইড্রোজেনকে আমরা নাইট্রোমূলক দিয়ে প্রতিস্থাপন করলাম, পেয়ে গেলাম ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। ট্রাইক্লোরোনাইট্রোমিথেন হচ্ছে একটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। একটা জিনিস অবজার্ভ করো যে কি থাকা বাধ্যতামূলক জৈব যৌগে, তাহলে কি থাকা বাধ্যতামূলক? জৈব যৌগে কার্বন থাকাটাই বাধ্যতামূলক গো, আর কোনো কিছু থাকা বাধ্যতামূলক না।
তাহলে জৈব যৌগে কার্বনের সাথে অন্য কে কে থাকতে পারে? জৈব যৌগে কে কে থাকতে পারে? জৈব যৌগের প্রধান পরমাণু হচ্ছে কার্বন। কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন, মোটামুটি এই 7টা মৌল মেইনলি থাকে। এই 7টা মৌল মেইনলি থাকে, যেখানে কার্বনটা কনস্ট্যান্ট। কার্বন থাকবে, তার সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন, মেইনলি এরাই জৈব যৌগ তোমার তৈরি করে। এবং এখান থেকে আরেকটা জিনিস প্রতীয়মান হয় যে জৈব যৌগ অধাতুর যৌগ। তাহলে জৈব যৌগ অধাতুর যৌগ, যেহেতু জৈব যৌগ অধাতুর যৌগ, জৈব যৌগ যেহেতু অধাতুর যৌগ, তাহলে জৈব যৌগে কোন ধরনের বন্ধন থাকবে? জৈব যৌগ অধাতুর যৌগ, আর অধাতুর যৌগ মানেই তারা সমযোজী যৌগ। তাহলে জৈব যৌগ রাসায়নিকভাবে সমযোজী যৌগ, অধাতুর যৌগ মানেই সমযোজী যৌগ। এই কথাগুলো একটু বুঝে পড়তে হবে। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাচ্ছি, গত বছর এই বছরই মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, কোশ্চেনটা আমি একটু পরে লিখবো। আচ্ছা, আমি উপরে একটা সংকেতের মতো লিখছি, সবাই চিনি কিনা, এই যে এটাকে আমরা বেনজিন বলি, বা এটাকে যদি আমরা স্কেলেটন ফর্মুলার মতো করে আরো সুন্দর করে আর একটু ডিটেইলে দেখাই, এটা বেনজিন। আরো সুন্দর করে দেখাই, যদি খেয়াল করো ভাইয়া, আরো সুন্দর করে দেখাই, আমি কার্বন দিয়ে দেই 6টা। চলো 6টা কার্বন দিয়ে দেই। 6টা কার্বন দিয়ে একটা হেক্সাগোনাল ষড়ভুজাকার স্ট্রাকচার বিল্ড আপ করি। আমরা জানি বেনজিনে একান্তরভাবে 3টা পাই বন্ধন থাকে। চল 3টা পাই বন্ধন দিয়ে দেই। তো 3টা পাই বন্ধন দিয়ে দিলে কার্বনের আমরা জানি 4টা করে হাত থাকে, এখানে প্রত্যেকটা কার্বনের 3টা করে হাত হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা কার্বনের আরো একটা করে হাত থাকবে, আরো একটা করে হাত থাকবে, এই যে আরো একটা করে হাত, আরো একটা করে হাত। তো এই হাতগুলোতে কি আছে? হাইড্রোজেন আছে। এই হাতগুলোতে কি আছে? হাইড্রোজেন আছে। খেয়াল করিস, এই হাতগুলোতে কি আছে? হাইড্রোজেন আছে, তাই তো? এটাই তো বেনজিন নাকি রে? এটাই তো বেনজিন। তো এখন এক কাজ করতো, বেনজিনের যে 6টা হাইড্রোজেন আছে, এই 6টা হাইড্রোজেনকে তুই 6টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন কর। বেনজিনের 6টা হাইড্রোজেনকে কি করবি? 6টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করবি। তাহলে বেনজিনের 6টা হাইড্রোজেনকে যদি আমি 6টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করি, খুব খেয়াল করে, বেনজিনের 6টা হাইড্রোজেনকে আমি যদি 6টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করি, আমি আগে একান্তরভাবে পাই বন্ধনগুলো দিয়ে দিই। একান্তরভাবে পাই বন্ধনগুলো দিয়ে দিই। চল, যেভাবে আগেরটা ছিল সেভাবেই দিয়ে দিই। একান্তরভাবে পাই বন্ধনগুলো দিয়ে দিই। তাহলে হাইড্রোজেনের পরিবর্তে আমি বসাই দিলাম কি ভাইয়া? ক্লোরিন। হাইড্রোজেনের পরিবর্তে প্রতিস্থাপন করব কি দিয়ে? ক্লোরিন দিয়ে। খুব খেয়াল করিস, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। প্রশ্ন, এই যৌগটার তাহলে সংকেত কি হয়ে যাবে? তাহলে আগে সংকেত ছিল C6H6, এখন সংকেত হয়ে যাবে C6Cl6। এটাকে কি বলবি বলতো? এই যৌগটার নাম কি বলবি? এই যৌগটার নাম হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। নাম কি? হেক্সাক্লোরোবেনজিন। প্রশ্ন, হেক্সাক্লোরোবেনজিনে, প্রশ্ন, হেক্সাক্লোরোবেনজিনে, প্রশ্ন, হেক্সাক্লোরোবেনজিনে কোনো হাইড্রোজেন আছে রে ভাই? নাই তো। হেক্সাক্লোরোবেনজিনে কোনো হাইড্রোজেন নাই। হেক্সাক্লোরোবেনজিনে কোনো হাইড্রোজেন নাই। প্রশ্ন, হেক্সাক্লোরোবেনজিন একটা জৈব যৌগ নাকি অজৈব যৌগ? প্রশ্ন, হেক্সাক্লোরোবেনজিন একটা জৈব যৌগ নাকি অজৈব যৌগ? হেক্সাক্লোরোবেনজিন একটা জৈব যৌগ নাকি অজৈব যৌগ? আমি কমেন্ট পড়তে পারতেছি না, আমি পড়ানোতে পুরো কনসেন্ট্রেটেড। বলেন, হেক্সাক্লোরোবেনজিন একটা জৈব যৌগ নাকি অজৈব যৌগ? এবং হেক্সাক্লোরোবেনজিন কিন্তু আবারও দেখেন C6Cl6, তাহলে এটা অবশ্যই আবারও কি ভাইয়া? এটা একটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। হেক্সাক্লোরোবেনজিন এটা একটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। তাহলে অলরেডি আজকের ক্লাসে তুই হাইড্রোজেন বিহীন অনেকগুলো জৈব যৌগের নাম শুনলি, হাইড্রোজেন বিহীন অনেকগুলো জৈব যৌগের নাম শুনলি। তো একটু চিন্তা কর যে জৈব যৌগ মানে কার্বন থাকবে, কিন্তু হাইড্রোজেন থাকতে হবে এমনটা বাধ্যবাধকতা নাই। আরেকটা কথা যে ভাই, তাহলে কার্বন থাকলেই কি সবাই জৈব যৌগ? যেমন আমি যদি তোকে বলি যে ভাই সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের মধ্যে তো কি আছে? কার্বন আছে। সোডিয়াম কার্বনেট। আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড, আমি যদি বলি কার্বন মনোঅক্সাইড, এগুলোতে তো ভাই কার্বন আছে, বাট এগুলো কিন্তু জৈব যৌগ নয়। এগুলো জৈব যৌগ হওয়ার যে শর্ত সেটা পূরণ করেনি, তাই এরা জৈব যৌগ নয়। সোডিয়াম কার্বনেট কি হাইড্রোকার্বনের জাতক? না। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড এগুলো কিন্তু জৈব যৌগ নয়। তাহলে জৈব যৌগ মাত্রই কার্বন থাকবে, কিন্তু কার্বন দ্বারা সৃষ্ট সকল যৌগ জৈব যৌগ নয়। জৈব যৌগ মাত্রই কার্বন থাকবে, কিন্তু কার্বন দ্বারা সৃষ্ট সকল যৌগ জৈব যৌগ নয়। সুন্দর করে বুঝে নেই জিনিসগুলো। আমি আরেকবার রিপিট করতেছি, হাইড্রোকার্বন এবং তার জাতককে বলা হয় জৈব যৌগ ভাইয়া। তো হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে তুমি অন্য পরমাণু লাইক হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা ধরো OH মূলক, অ্যামিনো মূলক এগুলো দিয়ে প্রতিস্থাপন করতে পারো। তো প্রতিস্থাপন করলে একটা সময় দেখবা যে হাইড্রোজেন নাই।
হাইড্রোজেন না থাকলেই যে জৈব যৌগ হবে না তা না, কার্বন থাকলেই জৈব যৌগ হবে। হাইড্রোজেনগুলোকে তুমি অন্য পরমাণু দিয়ে প্রতিস্থাপন করেও এরকম জৈব যৌগ পেতে পারো, যাদেরকে আমরা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ বলি। তো এই বছর আমি একটু কমেন্ট দেখি, আমরা এই বছর একটা প্রশ্ন আসছিল, ওই প্রশ্নটা আমি একটু বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 একটা প্রশ্ন আসছিল, আমি কোশ্চেনটা লিখতেছি। মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24, সবাই একটু কমেন্ট করিস। মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 MAT ম্যাট 23-24 23-24 সেশনের প্রশ্নটা কি যে কোন জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নেই? কোন জৈব যৌগে, প্রশ্নের উত্তর সবাই দিবা, এটার জন্য আমি ওয়েট করব। কোন জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নেই, এটা ছিল কোয়েশ্চেন। আমি একটু অপশনগুলো দেই, অপশনগুলো দেওয়ার পর একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে সবাই উত্তর করিস। তো অপশনগুলো হচ্ছে, প্রথম অপশন হচ্ছে সাইক্লোহেক্সেন। হ্যাঁ, আমি বাংলায় লিখতেছি, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন অপশন এ। অপশন বি হেক্সাক্লোরোবেনজিন। হেক্সাক্লোরোবেনজিন। তারপরে ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন আমি একটু লিখে দেই, আমি স্লাইড প্রিপেয়ার করিনি, তো স্লাইড প্রিপেয়ার করলে যেটা হবে যে তুই আরামসে হচ্ছে এগুলো কোশ্চেন আকারে সেট করতে পারবো। আর হচ্ছে আয়োডোফর্ম। আয়োডোফর্ম, সবাই একটু অ্যান্সার করো। আয়োডোফর্ম। এখন সবাই একটু প্রশ্নের উত্তর দিবা। দেখি যে কোন জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নেই। মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 সেশনের প্রশ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 সেশনের প্রশ্ন। সবাই একটু আসো, সবাই একটু কমেন্ট করো। তাহলে কোন জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নেই? সাইক্লোহেক্সেন, হেক্সাক্লোরোবেনজিন, ডাইক্লোরোমিথেন, আয়োডোফর্ম। সবাই কমেন্ট করবা অপশন এ বি সি ডি কোনটা। হ্যাঁ, অ্যান্সার কোনটা একটু বলো, অ্যান্সার কোনটা একটু বলো। সাইক্লোহেক্সেনের কথা চিন্তা করো, সাইক্লোহেক্সেনের সংকেত কি? তো আমরা হেক্সেন জানি, হেক্সেনটাই যখন চাক্রিক কাঠামো নেয় সেটাকে আমরা সাইক্লোহেক্সেন বলি। এই যে সাইক্লোহেক্সেন দেখতে হচ্ছে এরকম বাবা, এই যে সাইক্লোহেক্সেন, মাঝখানে বলয় দেওয়া যাবে না। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা বেসিকটা কি? বেসিক আইডিয়াটা হচ্ছে এখানে 6টা কার্বন সম্পৃক্ত অবস্থায় আছে, 6টা কার্বন সম্পৃক্ত এবং চাক্রিক অবস্থায় আছে, এবং বাকি আর তুই হাইড্রোজেন দিয়ে পূরণ করবি, কোনো পাইবন নাই কিন্তু। সাইক্লোহেক্সেন, নট হেক্সিন বা হেক্সাইন। তাহলে বাকি আর যদি হাইড্রোজেন দিয়ে পূরণ করি, প্রত্যেকটা কার্বনের 2টো করে হাত চলে গেছে, প্রত্যেকটা হাতে 2টো করে হাইড্রোজেন থাকবে, 2টা করে হাইড্রোজেন, 2টা হাত চলে গেছে, 2টা করে হাইড্রোজেন থাকবে। অর্থাৎ সাইক্লোহেক্সেনের সংকেত কি? C6H12। আণবিক সংকেত হচ্ছে C6H12। সো দিস ইজ সাইক্লোহেক্সেন। তো সাইক্লোহেক্সেনের মধ্যে তো হাইড্রোজেন আছে রে বাবা, 6টা কার্বন 12টা হাইড্রোজেন। একটু আগে আমরা হেক্সাক্লোরোবেনজিন পড়েছি, হেক্সাক্লোরোবেনজিনের সংকেত ছিল C6Cl6। ডাইক্লোরোমিথেনের সংকেত কি? ডাইক্লোরোমিথেন, তাহলে মিথেনের সংকেত যদি CH4 হয়, তাহলে 2টা হাইড্রোজেনকে 2টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলে ডাইক্লোরোমিথেন পাবো। আয়োডোফর্ম, একটু আগে বললাম, 3টা হাইড্রোজেনকে, মিথেনের 3টা হাইড্রোজেনকে 3টা আয়োডিন দিয়ে প্রতিস্থাপন করলে তাকে বলবো আয়োডোফর্ম। এখন আপনি আমাকে বলেন, আমি তো সংকেত লিখেই ফেলছি, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? আমাদের সঠিক উত্তর হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। তার মানে তোর পড়ার, তুই যদি ভালো মতো পড়িস বাবা, তাহলে তোর আসলে মানে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট দুটোই সর্টেড হয়। এখন কথা হচ্ছে বইয়ে কিন্তু সরাসরি এভাবে কথাগুলো বলা নাই, কিন্তু কনসেপ্টটা তোমাকে রাখতে হবে। বইয়ের মধ্যে এই কথাগুলো তুমি এভাবে পাবে না, কিন্তু তোমাকে এই কনসেপ্টটা রাখতে হবে। তাহলে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কোনটি? এটা মেডিকেল ভর্তি পরীক্ষার একটা প্রিভিয়াস কোয়েশ্চেন। এছাড়া আর কারা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ হয়? আর কারা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ হয় একটু বলি। আর কারা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ হয়? হাইড্রোজেন বিহীন জৈব যৌগের মধ্যে আর কে আছে? তুমি কিন্তু হাইড্রোজেন বিহীন জৈব যৌগের মধ্যে ফ্রিয়নকে নিতে পারো। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ ফ্রিয়ন। হ্যাঁ, ফ্রিয়ন। এখন বলতে পারবে ভাই ফ্রিয়ন কি জিনিস? ফ্রিয়নস কারা? ফ্রিয়ন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এর বাণিজ্যিক নাম। ফ্রিয়ন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। ক্লোরোফ্লোরোকার্বন, তার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। তো ফ্রিয়ন, এই যে ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন এর বাণিজ্যিক নাম, বাণিজ্যিক নাম, যাদেরকে আমরা আসলে সিএফসি বলি, তারা হচ্ছে ফ্রিয়ন। সিএফসি বা এইচসিএফসি,
তাহলে ক্লোরোফ্লোরোকার্বন সংক্ষেপে হচ্ছে সিএফসি। তাছাড়া আমরা দুই একটা সিএফসি দেখি যারা আসলে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। তাহলে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ দুই একটা সিএফসি দেখি, লাইক ফ্রিয়ন 12। ফ্রিয়ন 12, ফ্রিয়ন 12 সংকেত কি? CF2Cl2, এটা হচ্ছে ফ্রিয়ন 12। তারপর হচ্ছে ফ্রিয়ন 11। ফ্রিয়ন 11, এখন প্রশ্ন করিস না যে ভাই এগুলো নাম্বারিং কেমনে হইলো, নাম্বারিং এর কাহিনী আছে, নাম্বারিং শিখাবনি। তাহলে ফ্রিয়ন 11 হচ্ছে CFCl3। তাহলে একটা জিনিস তুই বুঝতেছিস, যেটা ক্লোরোফ্লোরোকার্বন, এখানে হাইড্রোজেন আছে? হাইড্রোজেন নাই। এগুলো কিন্তু মিথেন থেকেই ডাইরেক্ট ডিরাইভ করা যায়। তাহলে এরা হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, এরা হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। আচ্ছা, গ্যামাক্সিন বলতে চাচ্ছি। আচ্ছা, ও হ্যাঁ, ভেরি গুড। লক্ষ্মী সরকার একটা কোয়েশ্চেন করছে, ভাই গ্যামাক্সিন জানি কোনটা? গ্যামাক্সিন হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। গ্যামাক্সিন হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। যারা কোয়েশ্চেনের কমেন্ট করছো তাদেরকে বলি, এই যে এখন এইদিকে তাকা, এই যে বেনজিন, এই যে বেনজিন, বাবারে এই যে বেনজিন, বেনজিনের ভিতরে 3টা পাই বন্ধন আছে, সবাই জানিস। আমি একটু হাইড্রোজেনগুলো দিয়ে দিই তোর, যার যেহেতু কমেন্ট করছিস তাই কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। বেনজিনে এই যে 6টা ভাইয়া হাইড্রোজেন আছে এবং 3টা পাই বন্ড আছে। বেনজিনে তুমি যদি ক্লোরিন যোগ করো, ক্লোরিন সংযোজন করো, ক্লোরিন সংযোজন করো, সংযোজন, তো সংযোজন বিক্রিয়াতে কি হয় বাবা জানো? পাই বন্ধন ভেঙে সিগমা বন্ধন তৈরি হয়। একটা করে পাই বন্ধন ভাঙবে, দুটো করে সিগমা বন্ধন তৈরি হবে। তাহলে একটু বুঝে অ্যান্সার কর। একটা করে পাই বন্ধন ভেঙে যদি দুটো করে সিগমা বন্ধন তৈরি হয়, বেনজিনের স্ট্রাকচারটা ঠিক থাকবে। অলরেডি এই হাতগুলোতে আমার একটা করে কি আছে গো? হাইড্রোজেন তো আছেই, একটা করে হাইড্রোজেন আছে। আপনি একটু খেয়াল করেন, আমি কিন্তু একটা কাজ করছি। কি কাজ করছি? পাই বন্ধন ভেঙে দিছি। তো একটা করে পাই বন্ধন ভাঙলে কয়টা করে সিগমা বন্ধন তৈরি হবে? 2টা। তাহলে এই যে এখানকার একটা পাই বন্ধন ভাঙছে, এই যে এখানে 2টা সিগমা, এখানকার একটা পাই বন্ধন ভাঙছে, এখানে 2টা সিগমা, এখানকার একটা পাই বন্ধন ভাঙছে, তাহলে এখানে 2টা সিগমা। এই সিগমা বন্ধনগুলোতে একটা করে কি যুক্ত হবে? এই সিগমা বন্ধনগুলোতে একটা করে ক্লোরিন যুক্ত হবে। সিগমা বন্ধনগুলোতে একটা করে কি যুক্ত হবে? ক্লোরিন যুক্ত হবে। সিগমা বন্ধনগুলোতে একটা করে ক্লোরিন যুক্ত হবে। তাহলে ক্লোরিন যুক্ত হয়ে গেলে দেখো, ক্লোরিন যুক্ত হয়ে গেলে কি হবে সংকেত? এখন তাহলে তার আণবিক সংকেত হয়ে যাবে C6H6Cl6। আজকে একটা কথা শিখাই, এটা হচ্ছে অপর নাম BHC বা বেনজিন হেক্সাক্লোরাইড, বা এর আরেকটা নাম হচ্ছে গ্যামাক্সিন। আরেকটা নাম হচ্ছে গ্যামাক্সিন, গ্যামাক্সিন, অথবা আরেকটা নাম হচ্ছে লিন্ডেন, আরেকটা নাম হচ্ছে লিন্ডেন। তাহলে C6H6Cl6 এর অপর নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, BHC, বেনজিন হেক্সাক্লোরাইড। আই লিখে দেই, বেনজিন হেক্সাক্লোরাইড। তাহলে বেনজিন হেক্সাক্লোরাইড কেমনে তৈরি করে? বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি করে বেনজিনের ভিতরে ক্লোরিন যোগ করলে। বেনজিনে 3টা পাই বন্ধন আছে, এটাও প্রমাণ পাওয়া যায় কি দিয়ে? কিভাবে? কয় অণু ক্লোরিন যুক্ত হতে হবে? 3 অণু ক্লোরিন, কারণ আমার 3টা পাই বন্ধন ভেঙে 6টা সিগমা বন্ধন তৈরি হয়। তাহলে 3টা ক্লোরিন অণু মানে 6টা ক্লোরিন লাগবে। এর মাধ্যমে কিন্তু প্রমাণ করা যায় যে বেনজিনে 3টা পাই বন্ধন আছে। তাহলে আবার বলি, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন থেকে আমরা বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন বা লিন্ডেন তৈরি করতে পারি, যার অপর নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, BHC সংক্ষেপে বলা হয়। এবং এটাতে হাইড্রোজেন আছে। এবং এখানে একটা জিনিস নোটিসেবল, বলি নোটিসেবল কি জানিস? যে তুই যখন C6, খেয়াল করিস, Cl6 লিখিস, তখন কিন্তু তুই বেনজিনের বলয় দিয়ে দিবি, কারণ বলয় রিপ্রেজেন্ট পাই বন্ড, বলয় রিপ্রেজেন্ট পাই বন্ড। দেখ এই দুইটা সংকেতের মধ্যে টুইস্টটা ধরতে পার, টুইস্টটা ধরে ফেল। এইটা কিন্তু হেক্সাক্লোরোবেনজিন, কিন্তু যখনই তুই মাঝখানে বলয় দিবি না, বলয় দিচ্ছিস না মানে পাই বন্ড নাই, তাহলে এইটা হচ্ছে, এই যে এই পাশেরটা হচ্ছে BHC, পাশেরটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। খুব ভালো করে খেয়াল করিস, খুব নোটিসেবল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কে কে বুঝো না একটু বলো, কে কে বুঝো না একটু বলো। এই যে এই দুইটার সংকেতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। C6Cl6 আমি কিন্তু এখানে প্রতিস্থাপন করছি, পাইবন্ডের মতোই ছিল, হাইড্রোজেনকে সরাই ক্লোরিন বসাইছি, এটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। আর আমি এখন সংযোজন করছি পরেরটাতে, সংযোজন করলে আমার পাই বন্ডগুলো ভেঙে সিগমা বন্ডে কনভার্ট হয়েছে। তাহলে ফাঁকা হাতগুলোতে কিন্তু হাইড্রোজেন আছে, এটা কিন্তু BHC বা বেনজিন হেক্সাক্লোরাইড। তাহলে একটার সংকেতে মাঝখানে তুমি বলয় দিবা, আরেকটার সংকেতে মাঝখানে বলয় দিবা না। তাহলে যদি প্রশ্ন করা হয় একটু অ্যান্সার দিস তো দেখি, কোশ্চেন কর, কোশ্চেন অ্যান্সার, যে এই যে দুইটা আমি যৌগ লিখছি হেক্সাক্লোরোবেনজিন আর বেনজিন হেক্সাক্লোরাইড, এই দুইটার মধ্যে কোনটা সম্পৃক্ত? কোনটা সম্পৃক্ত? প্রশ্ন, BHC নাকি হেক্সাক্লোরোবেনজিন, কোনটা সম্পৃক্ত? BHC নাকি হেক্সাক্লোরোবেনজিন, কোনটা সম্পৃক্ত? অ্যান্সার দিস। BHC নাকি হেক্সাক্লোরোবেনজিন, কোনটা সম্পৃক্ত? অ্যান্সার দিস। BHC নাকি হেক্সাক্লোরোবেনজিন, কোনটা সম্পৃক্ত? অ্যান্সার দিস। ঠিক আছে, এগুলো হচ্ছে হাইড্রোজেনবিহীন জৈব যৌগের মধ্যে আমাদের এই আলোচনাটা থাকলো। আমি দেখি কমেন্টে রিপ্লাই পাই কিনা,
কমেন্টে রিপ্লাই করেন। এখনো স্ক্রিনে আছে যে কোনটা সম্পৃক্ত, প্রশ্ন হেক্সাক্লোরোবেনজিন নাকি বেনজিন হেক্সাক্লোরাইড, কোনটা সম্পৃক্ত, কোনটা সম্পৃক্ত? ভেরি গুড, ভেরি গুড, বিএইচসি হচ্ছে সম্পৃক্ত, কারণ এখানে কোনো পাই বন্ড নাই। বিএইচসি সম্পৃক্ত, বিএইচসি সম্পৃক্ত, সম্পৃক্ত কেন? শুধু সিগমা বন্ড আছে, বাট এটাতে তো পাই বন্ড আছে। এটার অ্যাকচুয়ালি সংকেতটা কেমন? এই অ্যাকচুয়ালি সংকেতটা হচ্ছে এরকম বাবা, এই যে এইভাবে পাই বন্ডগুলো দিয়ে তারপরে তুমি সেখানে ক্লোরিনগুলো দিয়ে দিবা, পাই বন্ড দিয়ে তারপরে ক্লোরিনগুলো দিয়ে দেবো, বলা হয় রিপ্রেজেন্ট দ্যাট পাই বন্ডস। ঠিক আছে? আচ্ছা, আশা করি একটা আইডিয়া হয়েছে। প্রথম ক্লাসে একটু হেভি করার দরকার নেই, তাহলে চলো আমরা একটু জৈব যৌগের পরিচয় আমরা পড়ে ফেলছি। এখন আসো আমি একটু জৈব যৌগ আর অজৈব যৌগকে ডিফারেন্সিয়েট করে পড়াই, জৈব যৌগ আর অজৈব যৌগকে ডিফারেন্সিয়েট করে পড়াই। তো সেই ক্ষেত্রে আমরা বইয়ের হেল্প নিব। আসো বইয়ের হেল্প নিব। আচ্ছা, তার আগে আরেকটা কোয়েশ্চেন, যেহেতু আসেই, ওইটা পড়াই নেই, দেখি ওইটা পড়াই নেই। আচ্ছা, পার্থক্যটা কি পড়ে? পার্থক্যটা কি পড়ে? হ্যাঁ, পার্থক্যটা মনে হয় পড়ে। ওকে, তাহলে আমরা যেহেতু পার্থক্যটা পড়ে, তাহলে আগের আলোচনাটা আমরা একটু করে নিই। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা কি, যে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি কেন? জৈব যৌগের সংখ্যা অনেক বেশি কেন? জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? সংখ্যা বেশি কেন? সংখ্যা বেশি কেন? কেউ সবাই বলে যে জৈব যৌগ প্রায় 80 লক্ষাধিক বা আরো বেশি, 80 লক্ষাধিক বা আরো বেশি। এটা একটা সিকিউ কোয়েশ্চেন। বাট জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ কি কি? কারণগুলোর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে কার্বনের ক্যাটেনেশন। 1 নম্বর কারণ হচ্ছে কার্বনের ক্যাটেনেশন। ক্যাটেনেশন, সো ক্যাটেনেশন কথার মানে হচ্ছে চেইন বা শিকল তৈরি করতে পারার ক্ষমতা বা প্রবণতা। তারপরে কি? জৈব যৌগের সমানুতা। জৈব যৌগের সমানুতা, এই সমানুতা থাকার কারণে জৈব যৌগের সংখ্যা বেড়ে যায়। আমরা ব্যাখ্যা দিব, কোনো প্যারা নিস না। আর জৈব যৌগের পলিমারকরণ, এই মেইন হচ্ছে 3টা কারণ, এর বাইরেও কিন্তু কারণ আছে। জৈব যৌগের পলিমারকরণ, এই কারণগুলোতে জৈব যৌগের সংখ্যা বেড়ে যায়। আই ব্যাখ্যা দেই তোকে, যারা প্রথম ক্লাস করতেছে তাদেরকে ব্যাখ্যা দেয় যে কার্বনের ক্যাটেনেশন, জৈব যৌগের সমানুতা, জৈব যৌগের পলিমারকরণ। হ্যাঁ, তো এই যে এই কারণগুলো জৈব যৌগের সংখ্যা যে বাড়ায়, এর বাইরে কি কারণ আছে? 4 নম্বর পয়েন্টে স্টার দিয়ে রাখি। তো এর মধ্যে আর কি এক্সট্রা বলতে পারো, সেটা হচ্ছে কার্বনের বন্ধন প্রকৃতি এবং সংকরায়ন। কার্বনের বন্ধন প্রকৃতি এবং সংকরায়ন, এটাও তুমি অ্যাড করতে পারো। কার্বনের বন্ধন প্রকৃতি আর হচ্ছে সংকরায়ন, এটাও তোমার এক্সট্রা কারণ, এটা কবির স্যারের বইয়ে দেওয়া আছে। কার্বনের বন্ধন প্রকৃতি এবং সংকরায়ন, এগুলো তোমার হচ্ছে ইম্প্যাক্ট রাখে। তো ক্যাটেনেশন, সমানুতা এবং পলিমারকরণ। ক্যাটেনেশন জিনিসটাকে ব্যাখ্যা দেয়। ক্যাটেনেশন জিনিসটা কি? ক্যাটেনেশন হচ্ছে ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে চেইন বা শিকল। তা চেইন বা শিকল তৈরি করতে পারার ক্ষমতা, এটাই হচ্ছে ক্যাটেনেশন। তো আমরা জানি কার্বন এর যোজনী 4, সে 4 যোজনী প্রদর্শন করে, এবং একটা কার্বন 4টা করে কার্বনের সাথে যুক্ত হতে পারে। এবং এই যে কার্বন, এভাবে অসংখ্য কার্বন পরমাণু একত্রে যুক্ত হয়ে বিশাল লম্বা লম্বা চেইন তৈরি করতে পারে। এই চেইন তৈরি করতে পারার ক্ষমতাটাই হচ্ছে ক্যাটেনেশন। এবং এই কার্বনের ক্যাটেনেশনের রেজাল্ট আমরা ত্রিমাত্রিক পলিমারীয় রূপভেদ পাই। কার্বনের ক্যাটেনেশন ধর্মের জন্য আমরা ত্রিমাত্রিক পলিমারীয় রূপভেদ পাই। সেই ত্রিমাত্রিক পলিমারীয় রূপভেদ যেগুলো পাই তাদেরকে বলা হয় ফুলারিনস। ত্রিমাত্রিক পলিমারীয় রূপভেদ, এই ত্রিমাত্রিক পলিমারীয় রূপভেদ তাদেরকে বলা হয় ফুলারিন। যেমন ফুলারিন অনেকেই আছে, বাট সবাইকে আমরা একত্রে ফুলারিনস বলি। তো সবচেয়ে জনপ্রিয়টার কথা বলি, জনপ্রিয়টা হচ্ছে আবিষ্কারক বুকমিনস্টার ফুলারিন, সেটা হচ্ছে C60। এই C60 যাকে বাকিবল নামে ডাকা হয়। বাকিবল দেখতে ফুটবলের মতো, তো তাই বলা হয় বাকিবল। এবং C60 এর আণবিক ভর কত হবে? কমন সেন্স, 60টা কার্বন পরমাণু, তাহলে আণবিক ভর হবে কত? 720, 12 করে। এবং এই C60 তে কি ধরনের হাইব্রিডাইজেশন থাকে? যেহেতু এটা ফুটবলের মতো, এটা যেহেতু চাক্রিক, তাহলে চাক্রিক বা বলয়াকার যৌগে আমরা জানি sp2, বেনজিনের মতো যৌগগুলোতে sp2 সংকরায়ন থাকে। তাহলে এই যে আবার বলি, কার্বনের ক্যাটেনেশন ধর্মের সফলতা আমরা দেখতে পাই এই যে ফুলারিনস গুলোতে। তো ফুলারিনসের আবিষ্কারক আমি বললাম বুকমিনস্টার ফুলারিন, এবং এই সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে জনপ্রিয়টা হচ্ছে C60, যেটাকে আমরা বাকিবল বলি, যেটা দেখতে পৃথিবীর মতো ভূগোলক আকৃতির গম্বুজের মতো, আণবিক ভর 720, সংকরায়ন হচ্ছে sp2। আচ্ছা, একটু বলি যে জৈব যৌগের সমানুতা কিভাবে সংখ্যা বাড়াচ্ছে। দেখ, কার্বনের ক্যাটেনেশনের জন্য তো কার্বনের অসংখ্য পরমাণু যুক্ত হয়, 2টাও যুক্ত হয়, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 10টা, 50টা, 60টা যুক্ত হচ্ছে, যৌগের সংখ্যা বাড়তেছে। জৈব যৌগের সমানুতা কিভাবে একটা যৌগের সংখ্যা বাড়াতে পারে? ধর আমি একটা সংকেত লিখি, লিখলাম C2H6O। দেখেন কি লিখছি ভাই, একটা আণবিক সংকেত লিখছেন আপনি, C2H6O।
তো দেখ কাঠামোটা অনেকটা কার মতো আমি বলি, দেখ এখান থেকে একটা ছোট্ট ম্যাজিক দেখাই বা ব্যাখ্যা শিখি। C2H6O, তাহলে প্রথম অংশটা অ্যালকেনের মতো না, তারপরে ও, তার মানে কাঠামোটা এরকম কিন্তু CnH2n+2O, তাই কি না? কাঠামোটা দেখেন, এই সবাই এই জায়গাটা একটু মনোযোগ দিস। C2H6O একটা আণবিক সংকেত দিছে, তার কাঠামোটা হচ্ছে CnH2n+2O, তার মানে অনেকটা হচ্ছে অ্যালকেন ও। কাঠামোটা কার মতো? অ্যালকেন ও কাঠামো, ঠিক কি না? তো যদি এরকম অ্যালকেন ও কাঠামো থাকে, মনে রাখবো যে যদি এরকম অ্যালকেন ও কাঠামো থাকে, তাহলে এক্ষেত্রে আমরা দুই ধরনের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ পেতে পারি। মানে CnH2nO, CnH2n+2O, এই ক্ষেত্রে আমরা দুই ধরনের যৌগ শ্রেণীর যৌগ পেতে পারি। একটা হচ্ছে অ্যালকোহল জাতীয় যৌগ, আর একটা হচ্ছে ইথার জাতীয় যৌগ। তাহলে প্রাইমারিলি আজকে মনে রাখি যে যাদের কাঠামো অ্যালকেন ও হয়, যাদের আণবিক সংকেত অ্যালকেন ও হয়, তাদের ক্ষেত্রে আমরা অ্যালকোহল এবং ইথার জাতীয় যৌগ পেতে পারি। তাহলে এখন আসেন, এই যে আমি C2H6O লিখছি, এই C2H6O থেকে অ্যালকোহল কোনটা, কোন অ্যালকোহল পাবো? তাহলে অ্যালকোহল লেখার জন্য তুই আগে বুদ্ধিমানের মতো কাজ কর, যে অ্যালকোহল হলে আমি OH মূলকটা লিখে নিব। ফার্স্ট কাজ, আমার কাছে আছে কার্বন দুইটা, তাহলে দুইটা কার্বন বসাই দিব। দেখেন দুইটা কার্বন আমি বসাই দিছি, দুইটা কার্বন আমি বসাই দিছি। দেন বাকি হাত আমি কি দিয়ে পূরণ করব? হাইড্রোজেন। তাহলে একটা হাত চলে গেছে, হাইড্রোজেন তিনটা, দুইটা হাত চলে গেছে, হাইড্রোজেন দুইটা। তাহলে আমি পেয়ে গেলাম একটা অ্যালকোহল, তার নাম হচ্ছে ইথানল। দুই কার্বন বিশিষ্ট সম্পৃক্ত অ্যালকোহলের নাম কি? ইথানল। এখন বলতেছি কি, এই সংকেত হলে ইথারও পাওয়া যাবে। কেমনে ইথার পাওয়া যাবে? ইথারটা কিভাবে বানাবো? আমরা সবাই জানি, যদি না জেনে থাকো, ইথারীয় মূলক হচ্ছে O, দুইটা হাত ফাঁকা। ইথারীয় মূলক হচ্ছে O, দুইটা হাত ফাঁকা। দ্বিযোজী অক্সিজেন এর যে ফাঁকা হাত, এটাই ইথারীয় মূলক। এই ইথারীয় মূলক, এখন দেখেন অক্সিজেন বসাই দিছি, অলরেডি অক্সিজেন চলে গেছে। আমার কাছে আছে কার্বন দুইটা, তাহলে দুই হাতে দুইটা কার্বন, বাকি হাত আমি হাইড্রোজেন দিয়ে পূরণ করব। H3 দেখ মিলে গেছে, কার্বন দুইটা, হাইড্রোজেন ছয়টা, অক্সিজেন একটা। এটা হচ্ছে ইথার। এটার সাধারণ নাম বলতে পারো কি? দুই দিকে দুইটা মিথাইল মূলক, মাঝখানে ইথারীয় মূলক, বলতে পারি ডাইমিথাইল ইথার, অথবা আরেকটা নামও বলা যায়, এটাকে বলা যায় মিথক্সিমিথেন, বলা যায় মিথক্সিমিথেন। মিথক্সিমিথেন। তো আগে শিখাই ভাই মিথক্সি কোনটা, মিথক্সি কোনটা এটা একটু শিখাই। মিথক্সি কোনটা এটা একটু শিখাই। দেখ, অ্যালকাইল মূলকের সাথে অক্সিজেন থাকলে তাকে বলে অ্যালকক্সি মূলক। অ্যালকাইল মূলকের সাথে অক্সিজেন থাকলে তাকে আমরা বলি অ্যালকক্সি মূলক। অ্যালকক্সি মূলক। তাহলে অ্যালকাইল মূলকের সাথে অক্সিজেন থাকলে তাকে আমরা বলি অ্যালকক্সি মূলক। তাহলে মিথাইল মূলকের সাথে অক্সিজেন আছে এমন মূলককে কি বলবো? মিথক্সি মূলক। কি মূলক? মিথক্সি মূলক। মিথক্সি মূলক। তাহলে এই যৌগটার নাম হচ্ছে মিথক্সিমিথেন। হোয়াই ইট ইজ কল্ড মিথক্সিমিথেন? একটু ব্যাখ্যা দেই। ধর এটা মিথেন, মিথেনে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কয়টা গো? 4টা। তুমি একটা কাজ করো তো, একটা কাজ করো, এই যে 4টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, একখানা হাইড্রোজেনকে তুমি একটা মিথক্সি মূলক দিয়ে প্রতিস্থাপন করো। যাও, কি দিয়ে প্রতিস্থাপন করব? মিথক্সি মূলক দিয়ে প্রতিস্থাপন করব। চলো, তাহলে এই হাইড্রোজেনটাকে যদি আমি মিথক্সি মূলক দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে আমার সংকেত কি হবে? দেখো সংকেত কি হবে? হাইড্রোজেন, 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 ওই হাইড্রোজেনের পরিবর্তে মিথক্সি মূলক। তাহলে মিথক্সি মূলকের সংকেত হচ্ছে OCH3। OCH3। তাহলে আগে যৌগটা কি ছিল? আগে যৌগটা ছিল মিথেন। মিথেনের মধ্যে কি দিয়ে প্রতিস্থাপন করছি? মিথক্সি মূলক। মিথেনকে কি দিয়ে প্রতিস্থাপন করছি? মিথেনের হাইড্রোজেনকে মিথক্সি মূলক দিয়ে। তাহলে নাম হয়ে যাবে কি? মূল যৌগ, মাদার কম্পাউন্ড ওয়াজ মিথেন, আমি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছি মিথক্সি মূলক দিয়ে, নাম হবে মিথক্সি মিথেন। এরে বাবা, এটা যদি আমি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করতাম বলতি ক্লোরোমিথেন, আমি যদি ব্রোমিন দিয়ে প্রতিস্থাপন করতাম ব্রোমোমিথেন। আমি যেহেতু মিথক্সি মূলক দিয়ে প্রতিস্থাপন করছি, তাহলে নাম হয়ে গেছে কি? মিথক্সি মিথেন। নাম কি হয়ে গেছে? মিথক্সি মিথেন। আমি যেটা বুঝাতে যাচ্ছি, এটা আমি বুঝাতে যাচ্ছি না, বুঝাতে যাচ্ছি এটা একটা আণবিক সংকেত। C2H6O একটা আণবিক সংকেত, একটাই আণবিক সংকেত। তার জন্য আমি দুই ধরনের যৌগ পাচ্ছি, ইথানল এবং হচ্ছে ইথার। এবং এটা আমাকে আরেকটা জিনিস শেখালো, আণবিক সংকেত এক, এদের কিন্তু গাঠনিক সংকেত আলাদা এবং এদের কার্যকরী মূলকও আলাদা। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত আলাদা এবং কার্যকরী মূলকও আলাদা। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত আলাদা এবং কি আলাদা? কার্যকরী মূলকও আলাদা। কার্যকরী মূলকও আলাদা, শোনা, কার্যকরী মূলকও আলাদা। তাহলে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত আলাদা হলে বা সংকেত আলাদা হলে, ধর্ম বৈশিষ্ট্য আলাদা হলে তাদেরকে সমাণু বলা হয়। আণবিক সংকেত এক, যাদের ধর্ম ভিন্ন। ভালো করে শুনি, এই সংজ্ঞাটা অনেকে ভুল করি। আণবিক সংকেত এক কিন্তু ধর্ম ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলে। তো আমরা এখানে আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আণবিক সংকেত এক, গাঠনিক সংকেতই আলাদা, তাহলে ধর্ম ভিন্ন হবেই। কার্যকরী মূলকটাই আলাদা, তাহলে তো ধর্ম ভিন্ন হবেই। তাহলে এই যে একই আণবিক সংকেতের জন্য দুইটা ভিন্ন কার্যকরী মূলকের যৌগ পেলাম, কার বেলায় সম্ভব? জৈব যৌগের বেলায় সম্ভব। আর এখান থেকে আরেকটা জিনিস শিখলাম,
অ্যালকোহল এবং ইথার পরস্পরের কি ধরনের সমাণু? কার্যকরীমূলক সমাণু। অ্যালকোহল এবং ইথার পরস্পরের কি ধরনের সমাণু? কার্যকরীমূলক সমাণু। তাহলে তাদের আণবিক সংকেত সেম থাকে কিন্তু কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যায়। তাহলে কার্যকরীমূলক সমানুতার জোড়া অ্যালকোহলের সাথে কার? ইথারের। অ্যালকোহল এবং ইথারের মধ্যে কি দেখা যায়? কার্যকরীমূলক সমাণু দেখা যায়। আবার বলি, কার্যকরীমূলক সমানুতা দেখা যায়। তাহলে সমানুতার কারণে জৈব যৌগের সংখ্যা বাড়তেছে। এবং সিমিলারলি পলিমারকরণের কারণে, পলিমারের কারণে বা পলিমার হিসেবে যখন কাজ করে জৈব যৌগগুলো, তখন তাদের সংখ্যা বাড়ে। যেমন আমি তোমাকে যদি একটু বলি, সে ইথিন অনেকগুলো নিলাম, ইথিন অনেকগুলো নিলাম, কি তৈরি হবে? পলিথিন, নতুন ধর্মবিশিষ্ট একটা যৌগ, যে পলিথিনের ব্যাগ তুই ইউজ করিস। প্রোপিন অনেকগুলো নিলাম, কি তৈরি হবে? পলিপ্রোপিন, নতুন একটা জৈব যৌগ। এবং এটাই হচ্ছে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক, পলিপ্রোপিন। তুই ভিনাইল ক্লোরাইড, ভিসি অনেকগুলো নিলাম, ভিসি মানে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, সংক্ষেপে বললাম ভিনাইল ক্লোরাইড অনেকগুলো নিলাম, কি পাবো? পিভিসি। তাহলে এগুলো মনোমার, এদের ধর্ম এবং বৈশিষ্ট্য, এবং এই যে নতুনভাবে তৈরি হলো পলিমার, তাদের ধর্ম এবং বৈশিষ্ট্য আলাদা না? আলাদা। তো নতুন নতুন জৈব যৌগ পাচ্ছি। তাহলে পলিমারকরণের কারণে এইটা কিন্তু তোমার, কখনো কি দেখছো যে সোডিয়াম ক্লোরাইড থেকে পলিসোডিয়াম ক্লোরাইড হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড থেকে পলিসোডিয়াম ক্লোরাইড হয় না। এই জন্য অজৈব যৌগে পলিমারকরণ হয় না, তাই অজৈব যৌগ সংখ্যা কম। কিন্তু জৈব যৌগ, ইথিন অনেকগুলো নিলাম, নতুন একটা যৌগ পাইলাম। প্রোপিন অনেকগুলো নিলাম, পলিপ্রোপিন পাইলাম। পলিপ্রোপিন সম্পর্কে নোট আগেও বলে দেই, এটা হচ্ছে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। আমি যেই কথাগুলো অ্যাডমিশন টেস্টের জন্য আগেই পড়াই দিই, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। আচ্ছা, আমি একটু কথা বলি যে যারা অ্যাডমিশনের স্টুডেন্ট হয়তো বা মনে করতেছিস যে ভাই এত স্লো পড়ালে তো আমাদের কখনো শেষ হবে না। শেষ হবে বাবা, বাট তোর জৈব যৌগের যদি কনসেপ্টে ঝামেলা থাকে তাহলে তুই ক্লাসগুলো কর। এবং আমি এর ফাঁকে ফাঁকে কিন্তু জিনিসপত্র বলে দিচ্ছি। আমি আজকের ক্লাসের পর আবার গ্রুপে আলোচনা করব, জিজ্ঞেস করব তোরা কোনটা চাস। তোরা চাস কি যে আমি অ্যাডমিশন স্টাইলে দ্রুত আগায় যাই? তাহলে আমি 2 রকমের ক্লাস করাবো। চিন্তা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে বেসিক থেকে আস্তে 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 ছোট ছোট জিনিসকে বলে যাওয়া, আর একটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশনের জিনিসগুলোকে একটুখানি তাড়াতাড়ি বলা এবং গোছায় দেওয়া। দুটাই করা যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন, ভাই হোয়াট ইজ ভিনাইল ক্লোরাইড? আসেন আমরা একটু ভিনাইল মূলককে চিনি। হ্যাঁ, ইথিনের সংকেত আমরা সবাই জানি, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন ভাইয়া, এটা হচ্ছে ইথিন। তো ইথিনের একটা হাইড্রোজেনকে তুমি যদি সরায় দাও, ইথিনের একটা হাইড্রোজেনকে সরাই দিলা, যে মূলকটা তৈরি হবে, যে অ্যালকিনাইল মূলক তৈরি হবে, সেটা হচ্ছে ভিনাইল মূলক। তাহলে ইথিন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলে যে মূলকটা তৈরি হয় তাকে কি বলা হয়? ভিনাইল মূলক। আর ভিনাইল মূলকের এই ফাঁকাতে যদি ক্লোরিন যুক্ত থাকতো তাহলে তাকে আমরা বলতাম ভিনাইল ক্লোরাইড, CH2 ডাবল বন্ড CHCl। তাহলে এটাকে কি বলবো? ভিনাইল ক্লোরাইড। এর পলিমারকে বলবো পলিভিনাইল ক্লোরাইড। তো মনোমার থেকে পলিমার হয় বলে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, আমি আগের পেজটাতে চলে যাই। তাহলে জৈব যৌগের পলিমারকরণ যে তার সমাণু সংখ্যা বাড়ায় দেয়, জৈব যৌগের সংখ্যা বাড়ায় দেয়, এটার আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। প্লাস কার্বনের বন্ধন প্রকৃতি এবং সংকরায়ন বলি। দেখ, একই পাশাপাশি 2টা কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, অন্য কাউকে কিন্তু এভাবে যুক্ত হতে দেখবি না। প্লাস এই কার্বনের মধ্যে sp3, sp2, sp সব ধরনেরই সংকরায়ন পসিবল। তাহলে পাশাপাশি 2টা কার্বন অনেকভাবে যুক্ত হয়। আচ্ছা, যেটা বলতেছি খেয়াল করো যে যেহেতু কার্বন, 2টো কার্বনের মধ্যে দেখ একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, দেন আবার 3 রকমের সংকরায়ন এই 2টা কার্বনের মধ্যেই পসিবল। তাই জৈব যৌগের সংখ্যা অনেক বেড়ে যায়। এখন একটা প্রশ্ন করি, দেখ এই কথাগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে। কোনো কিছু বুঝতে কষ্ট হলে কমেন্ট করিস, কোনো কিছু বুঝতে কষ্ট হলে বলিস, ভাই বুঝতে কোনো কিছু কষ্ট হলে বলিস। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, যে কার্বনের ক্যাটেনেশন সফলতা, কার্বন কেন ক্যাটেনেশন দেখায়, অন্য কেউ কেন ক্যাটেনেশন দেখায় না? কার্বন কেন ক্যাটেনেশন দেখায়, অন্য কেউ কেন ক্যাটেনেশন দেখায় না? যদি বলা হয় যে কার্বনের ক্যাটেনেশন সফলতার কারণ কি, 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 কার্বনের
ক্যাটেনেশন সফলতার কারণ। কার্বনেরই কেন ক্যাটেনেশন সফলতা হয়? কার্বনের অনেক পরমাণু কেন নিজেরা যুক্ত হতে পারে? কারণ 1 নাম্বার, কারণ কার্বন কার্বন বন্ধন শক্তি। এই কার্বন কার্বন বন্ধন শক্তি বাবা অনেক বেশি। কার্বন কার্বন বন্ধন শক্তি, দুইটা পরমাণু যখন যুক্ত হয় এত বন্ধন শক্তি নিয়ে যুক্ত হয় না। 347 কিলোজুল বা 346 কিলোজুল পার মোল, তুমি যেটাই বলো, 47 বলো বা 46 বলো, দুই বইয়েরটাই বললাম, 47 46 দুইটাই আছে। তুই খেয়াল কর কার্বন কার্বন বন্ধন শক্তির মানটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এটা একটা কারণ, এটা একটা কারণ। আর ভাই তো কি হয়েছে, কার্বন কার্বন বন্ধন শক্তি বেশি হয়েছে, তাহলে কার্বন যদি চেইন তৈরি করে বন্ধনটা তো ভাঙে না, স্টেবল থাকে। এটা তাহলে তার নতুন যৌগ বা যৌগ তৈরি করার পর তা স্টেবল থাকার কারণে যৌগের সংখ্যা বাড়তেছে। আচ্ছা একটু কম্পেয়ার করি যে ধর অক্সিজেন অক্সিজেন বা নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তির মান কত? নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি হচ্ছে 163 কিলোজুল। একইভাবে অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি হচ্ছে 146 কিলোজুল। তুই চিন্তা কর একই পর্যায়ে কার্বন, তারপরে কি কার্বন নাইট্রোজেন অক্সিজেন, কার্বন কার্বন বন্ধন শক্তি পাচ্ছি 347 বা মতান্তরে 346। অন্যদিকে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি দেখতেছিস কত কত কম। নাইট্রোজেন নাইট্রোজেন একক বন্ধন শক্তি, কিন্তু ত্রিবন্ধন শক্তি না। ত্রিবন্ধন শক্তি তো 945 কিলোজুল, একক বন্ধন শক্তি হচ্ছে 163। অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড এনার্জি হচ্ছে 146। তাহলে দেখ কার্বন যখন চেইন তৈরি করে সেই কার্বনের চেইন কিন্তু স্টেবল হয়। এদের চেইন স্টেবল হয় না কারণ এদের বন্ধন শক্তি কম, এরা ভেঙে যাবে, কিন্তু কার্বনেরটা ভাঙবে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, এটা একটা কারণ রিজন। আর আরেকটা কারণ হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। কার্বনের তড়িৎ ঋণাত্মকতাটা ইউনিক। কার্বনের তড়িৎ ঋণাত্মকতাটা হচ্ছে ইউনিক। ইউনিক কেমন? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5। আমরা সবাই জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5। তো 2.5 হওয়াতে অ্যাডভান্টেজ কি? ওই পর্যায়ে থাকা, দেখি আমরা দ্বিতীয় পর্যায়ে জানি যে লিথিয়াম আছে, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো তোদেরকে আমি পড়াইছি যারা 3rd চ্যাপ্টারে ক্লাস করছো যে তড়িৎ ঋণাত্মকতার মান বাম থেকে ডানে গেলে তো বাড়ে। তড়িৎ ঋণাত্মকতার মান বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। তড়িৎ ঋণাত্মকতার মান বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। তো প্রথম মৌল লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি E.N, এটা ছিল 1। বাম থেকে ডানে গেলে বাড়বে না? তো বাম থেকে ডানে গেলে বাড়ে। কত করে বাড়ে? 0.5 বাড়ে। দ্বিতীয় পর্যায়ে কত বাড়ে বলো তো? দ্বিতীয় পর্যায়ে কত বাড়ে? দ্বিতীয় পর্যায়ে তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে 0.5 বাড়ে। জীবনে ভালো কাজ করলে সেই ভালো কাজের যে সফল বা সুফল পাওয়া যায় এবং সেটা সফলতার কারণ হয়ে দাঁড়ায়, এটা তার এক্সাম্পল। দেখ এটা তোর আবার কাজে লাগতেছে। বাম থেকে ডানে দ্বিতীয় পর্যায়ে তড়িৎ ঋণাত্মকতা 0.5 করে বাড়ে। 1, তারপর একটা 1.5, তারপর একটা 2.0। তাহলে কার্বন কত? 2.5। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 3। অক্সিজেন কত? অক্সিজেন 3.5। ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে 4। আর আমরা নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা হিসাব করি না, দরকার নাই। এখন দেখ তো কেন কার্বনের তড়িৎ ঋণাত্মকতাটা ইউনিক? ইউনিক কেন বলতেছেন ভাই? ওয়াই ইট ইজ সো ইউনিক? ইউনিক এই কারণে ভাই, দেখ এই তড়িৎ ঋণাত্মকতার মান এই পর্যায়ের শুরুর মৌল লিথিয়াম এবং এই পর্যায়ের শেষ সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল তাদের গড় মানের সমান। 1 আর 4 5, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5। এই জন্য কার্বন কি করতে পারে? কার্বন নিজেদের সাথে অনেক সুন্দর করে কার্বন পরমাণুগুলো সমযোজী বন্ধন তৈরি করতে পারে। কার্বন কিন্তু 4টা ইলেকট্রন দিতেও পারে না, 4টা ইলেকট্রন নিতেও পারে না, +4ও হয় না, আবার -4ও হয় না, মানে জারণ মান। এই জন্য কার্বন নিজেদের সাথে শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে কার্বনের চেইন তৈরি করতে পারে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা। এবং যদি বলা হয় সবচেয়ে কার্যকর শর্ত কি? সবচেয়ে কার্বনের ক্যাটেনেশনের সবচেয়ে কার্যকর শর্ত কি? সবচেয়ে কার্যকর শর্ত হচ্ছে কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ। সবচেয়ে কার্যকর শর্ত হচ্ছে কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ কম হওয়ার কারণে কার্বন পরমাণুরা কাছাকাছি আসতে পারে এবং ক্যাটেনেশন ধর্ম দেখাতে পারে। কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ 0.077 ন্যানোমিটার। 0.077 ন্যানোমিটার। এটা এমনিতেই তুই বের করতে পারতি, কারণ তোরা সবাই জানিস এই কোশ্চেনের অ্যান্সার দে। কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব কত ছিল বলো? কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব কত ছিল? কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব ছিল 0.154 ন্যানোমিটার। 0.154 ন্যানোমিটার। তাহলে কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ কত হবে? অর্ধেক। অর্ধেক মানে কত? 0.077 ন্যানোমিটার। 0.077 ন্যানোমিটার। তাহলে তোমাকে আমি কি পড়াইছি এখন একটু দেখো, চলো তোমাকে আমি কি পড়াইছি এখন একটু চলো বইয়ের মধ্যে চলো। ভাই তোমাকে কি পড়ালো, কেন পড়ালো, কোন রিজনে পড়ালো?
এটা হচ্ছে বই ধরে পড়ার সিস্টেম। আমি বই ধরেই পড়াতাম। দেখবি যে ভাই অল্প পড়াইছে কিন্তু বইয়ের এহেনও কিছু নাই ভাই, বাদ দিছে। চলো, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, এটা একটা সিকিউ কোয়েশ্চেন। আর ভর্তি পরীক্ষার জন্য লাগে হেডলাইন, ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্টের জন্য লাগে হেডলাইন, আর ভর্তি পরীক্ষাটা সিকিউতে আসে। আচ্ছা, এইচএসতে সিকিউতে আসে। তো বর্তমানে জৈব যৌগের সংখ্যা কত ভাই? 80 লক্ষের বেশি। ভালো কথা। প্রাচুর্যের কারণ কয়টা? তিনটা কি? প্রথমত, সমযোজী বন্ধন দ্বারা অধিক সংখ্যক স্বপরমাণু যুক্ত হওয়ার কার্বনের বিশেষ ক্ষমতা, যাকে কার্বনের ক্যাটেনেশন বলে। সো একটা কারণ হচ্ছে ক্যাটেনেশন, তারপরের কারণ কি? দ্বিতীয়ত, জৈব যৌগের সমানুতা। লাইনটা হবে কিন্তু জৈব যৌগের সমানুতা। এই যে আমি যে দুইটা উদাহরণ দিছি, ইথানল এবং ডাইমিথাইল ইথার বা মিথক্সিমিথেন, দেখো। এবং 3 নাম্বারটা কি? তৃতীয়ত হচ্ছে ভাইয়া জৈব যৌগের পলিমারকরণ। তাহলে 3টা কারণের কথা বলছি, 3টা কারণ আমাদের আলোচনা। এই 3টি বৈশিষ্ট্যের মূল কারণ কি? ক্যাটেনেশনের মূল কারণ কি? জৈব যৌগের সংখ্যা বৃদ্ধির মূল কারণ কি? ভর্তি পরীক্ষার্থীরা খুব নোটিস করব, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5 এবং কার্বন কার্বন বন্ধন শক্তির মান 347 কিলোজুল পার মোল। তাহলে এই 3টা কারণের পিছনে আবার মেইন কারণ হচ্ছে এই 2টা। তোমাকে যখন পড়াচ্ছি তুমি একটু বুঝবা যে ভাই কেন কোন জিনিস কিভাবে পড়াচ্ছে। ক্যাটেনেশন নিয়ে আলোচনা তোমার জন্য লাগবে। ক্যাটেনেশন কাকে বলে? সংজ্ঞা, কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে বলা হয় ক্যাটেনেশন। আমি বলছিলাম যে ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ চেইন বা শিকল। ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে চেইন বা শিকল। দেখো, শিকল। তাহলে কার্বনের ক্যাটেনেশন বলতে কার্বনের শিকল বোঝায়। জৈব যৌগ গঠনকালে sp3, sp2, sp বিভিন্ন রকমের সংকরায়ন, এই 3 রকমের সংকরায়ন কার্বনের মধ্যে দেখা যায়। চাক্রিক গঠন, সম্পৃক্ত গঠন এবং যখন দ্বিবন্ধন, এই যে সিম্পল একটা বেসিক দেখ, একক বন্ধন দ্বারাই কার্বন কি sp3 কাঠামো কিভাবে তৈরি। চাক্রিকেও কিন্তু sp3 কাঠামো থাকে, চাক্রিকেও কিন্তু sp3 সংকরায়ন হয়, মনোযোগ দিস। এই যে sp3 চাক্রিকেও sp3 হয়। এই যে চাক্রিক sp3, চাক্রিক যখন সম্পৃক্ত, চাক্রিক যদি সম্পৃক্ত হয় তাহলে sp3। তারপরে যে দেখেন দ্বিবন্ধন মানেই sp2, ত্রিবন্ধন মানেই sp। এই জিনিসগুলো কখনো ভুল করা যাবে না। এখন আসেন, ক্যাটেনেশন দ্বারা তো যৌগ তৈরি হলো। এই যে এইটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক। এই যে দাগানো আছে, ম্যাট টপিক, ড্যাট টপিক লেখা আছে ভাইয়া। ক্যাটেনেশনের একটা বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিনস, একটা বিশেষ শ্রেণীর উদ্ভিদ। তাহলে গ্রাফাইট এবং হিরক ছাড়াও এই কার্বনের বিশেষ শ্রেণীর একটা রূপভেদ। ফুলারিনগুলোতে কার্বন পরমাণুর সংখ্যা 30 থেকে 70টা হতে পারে। এসব রূপভেদের মধ্যে খুবই পপুলার হচ্ছে এগুলো 32, 50, 60, 70। এর ভিতরে C60, যার আণবিক গঠন হচ্ছে বুকমিনস্টার ফুলার নির্মিত ভূগোলক আকৃতির গম্বুজের মতো। তাই রূপভেদকে বলা হয় বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল। তোমাদেরকে আমি পড়াইছি। এখানে 60টা কার্বন পরমাণু, যার আণবিক ভর 720, sp2 সংকরিত অবস্থায় পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। চলে আসি, যা দেখতে ফুটবলের মতো। কার্বনের ক্যাটেনেশন সফলতার কারণ, বাবারে কার্বনের ক্যাটেনেশন সফলতার কারণ তোমাকে কি পড়াইলাম একটু আগে? কার্বনের ক্যাটেনেশন সফলতার কারণ কি আমি পড়াইছি? 347 কিলোজুল পার মোল, যা একই পর্যায়ে নাইট্রোজেন 163। আমি তোকে অক্সিজেনেরটাও বলছি, তার থেকে বেশি। কেন এই বন্ধন শক্তি বেশি হয়েছে? তার পিছনে রিজন কি? বন্ধন শক্তি বেশি হয়েছে রিজন হচ্ছে কার্বনের মোটামুটি তড়িৎ ঋণাত্মকতার মান, যা লিথিয়াম এবং ফ্লোরিনের গড় মানের সমান। সবচেয়ে কার্যকরী শর্ত হলো ভাইয়া কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ 0.077 ন্যানোমিটার। আমরা জানি সমযোজী বন্ধন দূরত্বের অর্ধেককে পারমাণবিক ব্যাসার্ধ বলে, এবং দ্বিতীয় শক্তি স্তরে থাকা যোজ্যতা ইলেকট্রন। এটা হচ্ছে সবচেয়ে কার্যকর শর্ত। এবং এছাড়া জৈব যৌগের সংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে জৈব যৌগের সমানুতা। তাহলে এগুলো নিয়ে আনসার করছে। একটু এই এমসিকিউটার অ্যান্সার দিয়ে দাও, যাও। কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে, আচ্ছা এর আগে একটা প্রশ্ন ছিল, এটা অ্যান্সার করে ওটাতে যাবি। কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে তৈরি করা হয়? কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে তৈরি করা হয়? কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে তৈরি করা হয়? কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে? এমসিকিউটার অ্যান্সার দে রে, এমসিকিউটার অ্যান্সার দে। 35 জন ক্লাস করতেছিস, তাহলে ঘুমাই ক্লাস করিস না। এমসিকিউটার অ্যান্সার দে, এমসিকিউটার অ্যান্সার দে।
প্রথম পরীক্ষাগারে তৈরি করা জৈব যৌগ কোনটি? মেবি ডি। মেবি বলস কেন নাহিদা, লতা সরকার, শুভ দাস, লিটন ইসলাম, ভেরি গুড ভেরি গুড, তোরা সুন্দর অ্যান্সার করতেছিস ভাইয়া। কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে তৈরি করা হয়? প্রথম পরীক্ষাগারে তৈরি করা হয় হচ্ছে কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড। কই গেল, মিশাই দেই। কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড প্রথম তৈরি করা হয়। কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড মানে ইউরিয়া। এই সংকেতটা দেখে অনেকে বুঝতেছে না, কেন বুঝতেছিস না? এটা হচ্ছে এই যে CONH2 দুইটা, তার মানে এই সংকেতের মানে হচ্ছে H2N CONH2 ইউরিয়া, প্রথম তৈরি করা জৈব যৌগ। এবং ইউরিয়াকে বলা হয় কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড। ইউরিয়াকে বলা হয় কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড। আই তোদেরকে এটা একটু বুঝাই দেয়, এটাও একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। চল একটু তোকে ব্যাখ্যা সহকারে বুঝাই দেয়। কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড এটা বুঝাই দেয়। দেখ ইউরিয়া যদি আমি সংকেত লিখি H2N CONH2, তো এটাকে যদি সুন্দর করে দেখেন গাঠনিক সংকেত আকারে লিখি, C ডাবল বন্ড ও তার দুইটা হাত, দুই হাতেই দুইটা অ্যামিনোমূলক NH2 NH2। এটা হচ্ছে ইউরিয়া না এ বাবুরে, এটা ইউরিয়া। তো এখানে আমরা প্রতিস্থাপন করব। কি করব? প্রতিস্থাপন করব। কি প্রতিস্থাপন করব তোমাকে বলি, এই যে উল্টা বললাম, এই যে এই সংকেতটা আমি জেনারেট করতে চাই, রাইট? তো এই সংকেতটা হচ্ছে ইউরিয়ার সংকেত, এই সংকেতটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এখন আমি তোকে কার্বনিক অ্যাসিড দেখাই, কেন এটাকে কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড বলে। কার্বনিক অ্যাসিড দেখাই, এই যে কার্বনিক অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিডের সংকেত কি? C ডাবল বন্ড ও দুই হাতে দুইটা হাইড্রোজেন। এখন বলতো এই দুইটা হাইড্রোজেনকে আমি যদি কি দিয়ে প্রতিস্থাপন করি? কার্বনিক অ্যাসিড। এই যে খেয়াল করো সবাই, এলোমেলো করিস না ভাই, কার্বনিক অ্যাসিড লিখছেন। কার্বনিক অ্যাসিডের গাঠনিক সংকেত লিখছি না? কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড কেন বলতেছি? কার্বনিক, এই যে এগুলো তো OH মূলক, এগুলো OH মূলক। তাহলে এবার দেখেন কার্বনিক অ্যাসিড ঠিক লিখছি, কিনা ভাই? কার্বনিক অ্যাসিড ঠিক হয়েছে। এন্ড কার্বনিক অ্যাসিডে কি করব? আপনি দুটো OH মূলককে দুটো অ্যামিনো মূলক দিয়ে প্রতিস্থাপন করবেন। কি করব? দেখেন দুইটা OH কে বিয়োগ করে দিব আর দুইটা অ্যামিনো মূলক দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে দুইটা OH মাইনাস দুইটা অ্যামিনো মূলক প্লাস, কি হবে সংকেত? দেখেন C ডাবল বন্ড ও NH2 NH2। তাহলে আমরা কার্বনিক অ্যাসিডের OH মূলকগুলোকে আমি যদি অ্যামিনো মূলক দিয়ে প্রতিস্থাপন করি তাহলে পেয়ে যাব কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড। এই যে কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড, এটাই হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিয়া একটা কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড। মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক আগে 2003-4 সালে বা 2001-2 সালে এরকম একটা প্রশ্ন আসছিল। ইউরিয়া কি? ইউরিয়া হচ্ছে কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড। ইউরিয়া হচ্ছে কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড। যারা বুঝো নাই তাদেরকে আবার বলি, দিস ইজ কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে গাঠনিক সংকেত, তার দুটো OH মূলককে দুটো অ্যামিনো মূলক দিয়ে যখন প্রতিস্থাপন করে দিতে পারলাম তখন সেটা হয়ে গেল কার্বনিক অ্যাসিডের ডাইঅ্যামাইড বা ইউরিয়া। এই প্রশ্নটার উত্তর তোরা পারছিস। এখন আরেকটা প্রশ্ন ছিল, আমি যেটা তোদের কাছ থেকে উত্তর নেইনি, আরেকটা প্রশ্ন মনে হয় ছিল, কই জানি দেখলাম। ওই প্রশ্নটার উত্তর একটু দিয়ে আয় ভাই, না দিলে আমার খুব খারাপ লাগবে। প্রথমেই একটা, এই যে এটা, কোনটি জৈব যৌগ নয়? প্রশ্নের উত্তর দাও। কোনটি জৈব যৌগ নয়? প্রথম এমসিকিউটা একটু অ্যান্সার দিস তো। প্রথম এমসিকিউটার অ্যান্সার দিস। কোনটি জৈব যৌগ নয়? প্রথম এমসিকিউটার অ্যান্সার দিস। কোনটি জৈব যৌগ নয়? প্রথম এমসিকিউটার অ্যান্সার দিস। দেখি প্রথম এমসিকিউটার অ্যান্সার দিস। কোনটি জৈব যৌগ নয়? কি মনে হচ্ছে কোনটা জৈব যৌগ নয়? মিথেন, HCN, ফর্মালডিহাইড, মিথানল, কোনটি? আচ্ছা, এই যে অলরেডি উত্তর চলে আসছে ভাই, জৈব যৌগ নয় হচ্ছে HCN। তাহলে HCN এ কার্বন আছে না? হ্যাঁ, HCN এ কিন্তু কার্বন আছে। তাহলে কার্বন থাকলেই জৈব যৌগ হয় না, তারও একটা এক্সাম্পল হচ্ছে HCN। মিথেন জৈব যৌগ, ফর্মালডিহাইড, মিথানল এরা জৈব যৌগ। আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, একটু এই লাস্ট কিছুক্ষণ একটু মনোযোগ দে। লাস্ট কিছুক্ষণ একটু মনোযোগ দিবি। সেই মনোযোগটুকু কতটুকু একটু বলি। এই যে আমি জৈব যৌগ আর অজৈব যৌগের যে পার্থক্যটা বই ধরে তোকে পড়াবো, এই পার্থক্যটা মেডিকেল ভর্তি পরীক্ষা HSC-র বেসিকের জন্য খুব ইম্পর্টেন্ট। জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য আমরা এই পর্যন্ত কিন্তু পড়ে ফেলছি, পলিমারকরণ পর্যন্ত পড়ে ফেলছি। পলিমারকরণে আমরা ছোটবেলায় পড়ছিলাম না, ইথিন থেকে পলিথিন তৈরি করা যায়, আর অ্যাসিটিলিন থেকে কি তৈরি করা যায়? বেনজিন। 3 অণু অ্যাসিটিলিন, ঠিক আছে, 3 অণু অ্যাসিটিলিন
ধাতব নলের মধ্যে দিয়ে চালনা করলে বেনজিনে রূপান্তরিত হয়, অ্যাসিটিলিন থেকে বেনজিন। এখানে একটা সুন্দর জিনিস নোট করা আছে, দেখছিস খেয়াল করে, যে ইথিন থেকে পলিথিন তৈরি করতে উচ্চ চাপের কথা বলা। চাপটা কত? চাপ হচ্ছে 1000 থেকে 1200 ATM। এটা হচ্ছে উচ্চ চাপ পদ্ধতি। মানে ইথিন থেকে পলিথিন তৈরি করার কিন্তু দুটো পদ্ধতি বা তিনটা পদ্ধতি আছে, উচ্চ চাপ পদ্ধতি, নিম্ন চাপ পদ্ধতি। উচ্চ চাপ পদ্ধতিতে চাপ রাখা হয় কত, পাশে লিখে রাখতে পারিস, 1000 থেকে 1200 ATM। আর কতগুলো ইথিন অণু নিয়ে পলিথিন তৈরি হয়? 600 থেকে 1000। এবং এক্ষেত্রে প্রভাবক হিসেবে নেওয়া হয় অক্সিজেন, তাপমাত্রা 200। কেমনে মনে রাখতাম জানিস? যে তুই যদি চাপ মনে রাখিস 1000 থেকে 1200, 1200 চাপ ATM, 1200 200 হচ্ছে তাপমাত্রা। দেখ 1000 আর 1200-র মধ্যে 1000 থেকে 1200 ATM চাপ, দুটার মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 200। যতটুকু গ্যাপ ততটুকুই হচ্ছে তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস। প্রভাবক হচ্ছে অক্সিজেন। এটা কিন্তু উচ্চ চাপ পদ্ধতি। এই যে পদ্ধতিটা ভাইয়া, এই পদ্ধতিটা কিন্তু উচ্চ চাপ পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে উচ্চ চাপ পদ্ধতি। তার মানে আরো পদ্ধতি আছে, নিম্নচাপ পদ্ধতিও আছে। তাহলে উচ্চ চাপ পদ্ধতিতে চাপ কত রাখা হয় পলিথিন তৈরিতে? ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট উচ্চ চাপ পদ্ধতি এটা। ওকে, আগায় যাই। জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্যে চলে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল বক্স ফর অ্যাডমিশন টেস্ট, ম্যাথ টপিক, মেডিকেল অ্যাডমিশন টেস্ট টপিক। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক ভাইয়া। আসো তো প্রথমেই আসি, এটা এখান থেকে পড়াই দেই, একটু টাইম দে, একটু মনোযোগ রাখ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা, জৈব যৌগে অবশ্যই কি থাকতে হবে? জৈব যৌগে অবশ্যই কার্বন থাকতে হবে। জৈব যৌগে অবশ্যই কার্বন থাকতে হবে। এবং কার্বনের সাথে, জৈব যৌগে কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস, 7টা মৌলের কথা বলছিলাম থাকবে। কিন্তু অজৈব যৌগ 2 বা ততোধিক মৌলের সমন্বয়, সেটা ধাতুও হতে পারে, অধাতুও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জৈব যৌগে কার্বন অবশ্যই থাকবে। আর যেহেতু অধাতুর যৌগ বলছিলাম, অধাতুর যৌগ মানেই সমযোজী বন্ধন। আর অধিকাংশ অজৈব আয়নিক বন্ধন অথবা সমযোজী। অজৈব আয়নিকও হতে পারে, সমযোজী হতে পারে। তাহলে এখন ব্যাখ্যাটা বোঝ। মানে তুই যখন জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য করবি, মেইনলি তুই পার্থক্য করতেছিস আসলে আয়নিক যৌগের সাথে সমযোজী যৌগের। কেন? জৈব যৌগ সমযোজী বন্ধন দ্বারা গঠিত, অজৈব যৌগ আয়নিক অথবা সমযোজী। তো তাকে আয়নিক চিন্তা করা যায়, চিন্তা করে তাহলে পার্থক্য করা তোর জন্য সহজ। কারণ দুটোই সমযোজী চিন্তা করে পার্থক্য করলে তো পার্থক্য হবে না। জৈব যৌগ সমযোজী, এটা নিয়ে কোনো ডাউট নেই। অজৈব যৌগ আয়নিক অ্যান্ড ক্যান বি সমযোজী। এখন আসেন, তাহলে যদি সমযোজী যৌগ হয়, তুই নিজে বল সমযোজী যৌগের কি কি বৈশিষ্ট্য থাকে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, পানিতে দ্রবণীয়তা থাকে না, মানে অপোলার দ্রাবকে দ্রবণীয়, পোলার দ্রাবকে অদ্রবণীয়। কারা? সমযোজী যারা। সমযোজী, ইংরেজিতে একটা কথা আছে না, লাইক ডিজলভস লাইক। তো লাইক ডিজলভস লাইক মানে কি? যে যেমন সে ধরনের দ্রাবকে বা তরলে দ্রবীভূত হয়। তো যেহেতু এটা সমযোজী আর যেহেতু এটা অপোলার, তাহলে সে অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে আবার বলি, সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এরা সাধারণত উদ্দায়ী প্রকৃতির হয়। তারপরে তোমার হচ্ছে পানিতে দ্রবণীয়তা নাই, জৈব দ্রাবকে দ্রবণীয়, তড়িৎ পরিবাহিতা থাকে না, গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে না। আবার যেহেতু এটা সমযোজীর মতো বৈশিষ্ট্য, জৈব যৌগের আর কি বৈশিষ্ট্য দেখছি? সংখ্যা অনেক বেশি, সমানতা দেখা যায়, যেটা তুমি অজৈব যৌগের বেলায় দেখবা না। আসো এই পার্থক্যগুলো খুঁজে পাই কিনা? তাহলে জৈব যৌগ, প্রথম কথা, নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, সাধারণত 350 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবার হাজার কবি স্যারের বইয়ে দেখবি 300 ডিগ্রি সেলসিয়াসের নিচে, মানে 300 বা 350। যেমন বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক কত? 121, মুখস্থ করে ফেলবো। মিথানলের স্ফুটনাঙ্ক 65, আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক 350-এর উপরে যেতে পারলাম না। তাহলে বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক 121, মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 65। এবং আমি এখনো বলি, আমাদের সময় 65 ব্যাচে, ঢাকা মেডিকেল কলেজের K65 ব্যাচে তপু ভাই ছিলেন, ঢাকা রংপুরের তারিক তপু ভাই। তো আমি এরকম কনফিউজ হয়ে ভাইকে জিজ্ঞেস করছিলাম অ্যাডমিশন টেস্টের সময়, যে ভাই কি বলে হচ্ছে, একটু বলেন না কষ্ট করে, যে এত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটা পড়বো? তো ভাই বলছিল তুই একটা পড়, একটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। যদি বলা হয় একটা, কোন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট? যদি তোকে বলা হয় কোন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট, জানিস সবচাইতে ইম্পর্টেন্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, হ্যাঁ, এক কথায় এক বাক্যে সোডিয়াম ক্লোরাইডের। হ্যাঁ, এক কথায় এক বাক্যে ঢাকা মেডিকেলের বড় ভাই ছিলেন ওদের রংপুরের, হ্যাঁ, ওনার সাথে দেখা হয়েছিল অ্যাডমিশন টেস্টের আগে। তো ভাই বলছিলেন যে একটা পড় ভালো করে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক, এবং এটাই পরীক্ষায় আসছিল। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। এবং স্ফুটনাঙ্ক সবাই তোমরা জানো 1470 বা 1465 ডিগ্রি সেলসিয়াস। এখন অজৈব যৌগের গলনাঙ্ক সাধারণত 700 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে, জৈব যৌগের 350 নিচে, অজৈব যৌগের 700-র উপরে, ডাবলের উপরে।
এটা ডাবল, দেখেন 350 ডাবল হচ্ছে 700, 700-র উপরে। প্লিজ এই তিনটা অন্তত পক্ষে পড়িস, টিচাররা এখান থেকেই প্রশ্ন করে। আচ্ছা, আবার এই যে আমি দ্রাব্যতা নিয়ে কথা বলছিলাম, জৈব যৌগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক ইথার, বেনজিন এগুলোতে দ্রবণীয়। তবে যাদের হাইড্রক্সিল মূলক আছে এমন জৈব যৌগ, তারা চিনি, অ্যালকোহল এরা আবার পানিতে দ্রবণীয় হয়। কারণ যাদের ভিতরে হাইড্রক্সিল মূলক আছে তারা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাহলে জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় কারা, এটা আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখে মুখে বলে দেই। জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় কারা, যেমন অ্যালকোহল, যেমন অ্যামিন, যেমন অ্যামাইনো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এটা পানিতে দ্রবণীয়। আবার বলি, জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় কারা, যারা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে অ্যাটলিস্ট তিনটা মনে রাখিস, অ্যালকোহল, অ্যামিন, অ্যামাইনো অ্যাসিড। অ্যালকোহল, অ্যামিন, অ্যামাইনো অ্যাসিড এরা পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। আর অজৈব যৌগ আয়নিক, আয়নিক মানে এই পানিতে দ্রবণীয় কিন্তু সে বেনজিনে অদ্রবণীয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় কিন্তু বেনজিনে অদ্রবণীয়। মনে হচ্ছে না আয়নিক আর সমযোজী যৌগের পার্থক্য পড়তেছি? খুবই ইম্পর্টেন্ট। জৈব যৌগকে জ্বালালে দহনের পর কোনো অবশেষ থাকে না, কারণ সম্পূর্ণ দহন হয়ে যায়, কোনো মানে তুই কোনো অবশেষ পাবি না। কেন পাবি না? মিথেনকে তুই বাসায় যে সিলিন্ডারের গ্যাস বা প্রাকৃতিক গ্যাস এগুলোকে জ্বালালে কোনো অবশেষ পাওয়া যায় না, কার্বন ডাইঅক্সাইডের পানিতে রূপান্তরিত হয়। কিন্তু অজৈব যৌগ সাধারণত জ্বলেই না, আর জ্বালালেও দহনের পর কি পাবো? অবশেষ পাবো। দহনের পর কি পাবো? অবশেষ পাবো। আচ্ছা, তড়িৎ পরিবাহিতা, ডেফিনেটলি অজৈব যৌগ তড়িৎ পরিবহন করবে, মানে আয়নিক যৌগ যারা, তারা গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবাহিত হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। কি বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। যারা তড়িৎ চালনা করলে বিশ্লেষিত হয় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীও বলা হয়। আয়নিক যৌগ গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ তড়িৎ বিশ্লেষ্যই না। তাহলে বিশুদ্ধ জৈব যৌগ তড়িৎ অপরিবাহী, কথাটা ইম্পর্টেন্ট। বিশুদ্ধ, বিশুদ্ধ জৈব যৌগ কোনো কিছুর সাথে মিশ্রিত থাকলে তড়িৎ পরিবহন করতেও পারে। ক্যাটালিসন ধর্ম আছে 80 লক্ষাধিক, অন্যদিকে অজৈব যৌগ 1 লক্ষের কম, মাত্র 90,000। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, নাম্বারটা ইম্পর্টেন্ট। অনেক সময় নাম্বারটা পরীক্ষায় আসে, নাম্বারটা পরীক্ষায় আসে। আচ্ছা, তারপরে চলে আসো, জৈব যৌগগুলোকে কতগুলো সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায়। যেমন জৈব যৌগকে তুই অ্যালকোহল, জৈব যৌগকে তুই কার্বক্সিলিক অ্যাসিড, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীতে তুই জৈব যৌগকে ভাগ করতে পারিস। কিন্তু অজৈব যৌগকে কিন্তু এরকম কোনো সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায় না, হয় আয়নিক অথবা সমযোজী, এভাবে ভাগ করা যায়। কিন্তু সুন্দর জৈব যৌগের মতো যে অ্যালকোহল, অ্যামিন, অ্যাসিড, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কার্যকরী মূলকের উপর ভিত্তি করে সুন্দর সমগোত্রীয় শ্রেণীতে জৈব যৌগকে ভাগ করা যায়, অজৈব যৌগকে ভাগ করা যায় না। সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্টের একটা পার্থক্য পয়েন্ট, সেটা হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া যেহেতু সমযোজী যৌগের বিক্রিয়া, তাই এটা জটিল এবং মন্থর প্রকৃতির। এই জৈব যৌগের বিক্রিয়া দ্রুত গতিতে হবে নাকি ধীর গতিতে হবে? সমযোজী যৌগের বিক্রিয়া ধীর গতিতে হয়, কিন্তু আয়নিক যৌগের বিক্রিয়া যেহেতু অজৈব যৌগ আয়নিক, তাহলে আয়নিক প্রকৃতির এবং দ্রুত গতিতে হবে, আয়নিক প্রকৃতির এবং দ্রুত গতিতে হবে। তো আশা করি দেখেন, তাহলে তুই দেখ, তোর মাথার মধ্যে গেঁথে যাওয়ার কথা, ভাই জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি? মেইন কথা ভাই, জৈব যৌগের মধ্যে কার্বন থাকবে, কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন, এই 7টা মৌল থাকে। অধাতুর যৌগ সমযোজী যৌগ, তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো থাকবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কত কম? 350 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক কত? 121 ডিগ্রি সেলসিয়াস। মিথানলের স্ফুটনাঙ্ক কত? 65 ডিগ্রি সেলসিয়াস। এরা পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে, এরা জৈব দ্রাবকে দ্রবণীয়, যেহেতু এরা অপোলার, অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে, পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। তবে যদি তার ভিতরে OH মূলক থাকে তাহলে পানির সাথে সে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। তাই অ্যালকোহল, অ্যামিন, অ্যামাইনো অ্যাসিড এরা পানিতে দ্রবীভূত হয়। তারপরে কথা হচ্ছে কি ভাই, যে তাহলে অজৈব যৌগের কথা বলেন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, 700 বা 750 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস, তারা পানিতে দ্রবীভূত হয়। জৈব যৌগ ভাই তড়িৎ পরিবহন করে না, কিন্তু অজৈব যৌগ আয়নিক যৌগ, গলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে। জৈব যৌগের সংখ্যা বেশি, অজৈব যৌগের সংখ্যা কম, 80 লক্ষাধিক, 90,000 মাত্র। সমানতা দেখা যায়, সমানতা দেখা যায় না। পলিমারকরণ দেখা যায়, পলিমারকরণ দেখা যায় না। দহনের পর জৈব যৌগের কোনো অবশেষ থাকে না। অজৈব যৌগ জ্বলেই না ভাই, জ্বললেও অবশেষ থাকতে পারে, অবশেষ থাকবেই। আর জৈব যৌগের বিক্রিয়া ধীর গতি সম্পন্ন, সমযোজী যৌগের বিক্রিয়া, আর অজৈব যৌগের বিক্রিয়া আয়নিক প্রকৃতির এবং দ্রুত গতি সম্পন্ন। জৈব যৌগকে কতগুলো সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায়, অজৈব যৌগকে সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায় না। সো দিস ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, বই ধরে পড়লাম, এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে একটু বলি, প্রথম ক্লাস, আজকে প্রথম ক্লাস না, আমি আরো বড় ভলিউমে পড়াবো।
আজকে যদি তুই বইয়ের পেজ খুলে দেখিস যে ভাই পড়াইছে 1 পেজ বা 2 পেজ, বইয়ের পেজ পড়াইছে 2টা বা 3টা, আর স্লাইড কয়টা হয়েছে একটু দেখি তো, স্লাইড কয়টা হয়েছে প্রথম থেকে স্লাইড, আমরা তো ক্লাস শেষ করে দিব, আর আর পড়াবো না, 1.5 ঘন্টা বলছি, 1.5 ঘন্টাই। সো দ্যাট ওয়াজ, এই যে আমাদের ইনিশিয়াল স্লাইড ছিল, ফার্স্ট স্লাইড, তারপরে এই যে স্লাইড নাম্বার, এইটা ছিল আমাদের প্রথম স্লাইড, ক্লাস করা শুরু করলাম। তারপরে জৈব যৌগের পরিচয় দিলাম, হ্যালো ফর্ম চিনাইলাম, হ্যাঁ, তারপরে হাইড্রোজেনবিহীন জৈব যৌগ চিনাইলাম, প্রশ্ন সলভ হলো। তারপরে আমরা জৈব যৌগের সংখ্যা বেশির কারণ শিখলাম। তারপরে আমরা এই সংখ্যা বেশির কারণকে ব্যাখ্যা করলাম, ক্যাটেনেশন সফলতার কারণ শিখলাম। দেন কার্বনিক অ্যাসিডের ডাইয়ামাইড, এটাই তো আমাদের লাস্ট ছিল স্লাইড, এছাড়া তো আর স্লাইড নাই, আর বাকিটুকু বই থেকে পড়লাম। তো একটু বলে দেই যে আমি ক্লাসটা এখন শেষ করব, আমি এভাবেই ক্লাসগুলো নিব। যদি তোমরা আগ্রহী হও, এখন একটু কমেন্ট করবা সবাই, যদি তোমরা আগ্রহী হও তাহলে ক্লাসগুলো কন্টিনিউ হবে, আর যদি তোমরা আগ্রহী না হও তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব না। যে কয়জন আসো বই নাই ভাই, পিডিএফটা দিয়ে, হ্যাঁ পিডিএফ আমি ক্লাসের পাশে আমি গুগল ড্রাইভের লিঙ্ক আমি শেয়ার করে দিবনি। যদি ক্লাস বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করবা, আর যদি তোমাদের হেল্প হয় তাহলে আমি ক্লাসগুলো কন্টিনিউ করব। আর যদি তোমাদের হেল্প মনে হচ্ছে যে ভাই এই ক্লাস করে আসলে খুব একটা লাভ হবে না আমার, 25 ব্যাচ, 26 ব্যাচ, 24 ব্যাচ, একটু কমেন্ট করবি। যদি তোদের মনে হয় যে ভাই ক্লাস করে আমি উপকৃত হব, তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব। প্রত্যেকটা জিনিস, ছোট ছোট জিনিসকে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এটা আমার গণ্ডির বাইরে, এই কাজটা আমি করতাম না। কেন করছি রিজনটা বলি, রিজনটা কি জানিস? রিজনটা হচ্ছে আমাদের যে এসিএস প্রি মেডিকেল ব্যাচ, এসিএস প্রি মেডিকেল ব্যাচে এইচএসসি পরীক্ষার আগে আমাদের কেমিস্ট্রি শিডিউল ক্লাস হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো আমাকে অনেকেই গ্রুপে মেসেজ দিছে, ইন্ডিভিজুয়ালি মেসেঞ্জারে মেসেজ দিছে, বিভিন্নভাবে আমাকে রিচ করার ট্রাই করছে। সবাই বলছে ভাই জৈব যৌগটা আমাদের এসিএস প্রি মেডিকেল ব্যাচে পড়িয়ে দেন। তো আমাদের যেহেতু শিডিউল ক্লাস রাসায়নিক পরিবর্তন, ওইটা আমি ওখানে জানি না এইচএসসির আগে পড়াতে পারবো কি না, যদি পড়াতে পারি সেটা আলাদা কেস, বাট মনে হয় না পড়াতে পারবো। যেহেতু এইচএসসির আগে ওখানে পড়াতে পারতেছি না, আমি আমার এসিএস না, আমি চাই যে আমাদের এই গ্রুপটা, আমার গ্রুপে আমি কিন্তু এসজিতেও ক্লাসটা নেই, আমি চাচ্ছি যে এই ক্লাসগুলো আমি আর একটু লম্বা ডিউরেশনে নিতে চাই। ধর রাতের বেলা নিলাম, তোরা একটু টাইম দিলি, তাহলে কি হবে, একদিনে অনেক ভলিউম পড়তে পারবো, বই ধরে দাগিয়ে দাগিয়ে পড়বো। হ্যাঁ, এই জিনিসগুলো দাগায় দাগায় পড়লে তোর কনসেপ্টও ক্লিয়ার হবে, তোর এইচএসসিও সর্টেড হবে, তোর অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি হেল্প হবে। ভাইয়া আমি যেভাবে পড়াচ্ছি এইচএসসিতে তো হেল্প হবেই, অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি হেল্প হবে। আমি কিন্তু কিছুই বাদ দিচ্ছি না, ঠিক আছে, আমি কিন্তু কিছুই বাদ দিচ্ছি না। তো এইটা মূলত আমার 25 ব্যাচ, 26 ব্যাচ এবং যারা 24-এরও যদি কেউ এইটুকু ক্লাস করে থাকে, 24-এরও যদি কেউ এইটুকু ক্লাস করে থাকে, তাহলে আমার মনে হয় যে আপনার হেল্প হবে, ঠিক আছে, আপনার হেল্প হবে, আমার মনে হয় আপনার হেল্প হবে। অনলাইনে ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে বাস্তবতা। কিন্তু ক্লাস নেওয়ার একটা শর্ত, আপনি আপনার ফ্রেন্ডদেরকে গ্রুপে অ্যাড করবেন। মানে কি, আমি তো খারাপ কাজ করতেছি না, আমি পড়াচ্ছি। যারা আপনার মতো, বলি যারা আপনার সঙ্গী সাথী, যারা আপনার মতো চিন্তা ভাবনা রাখে, যারা 26 বা 25-এর এবং যারা মোটামুটি একটা মানে স্বপ্ন নিয়ে আগাচ্ছে, সোজা কথায় ডেডিকেটেড স্টুডেন্টস, হ্যাঁ, যার মনের মধ্যে একটু হলেও আগ্রহ আছে যে না আমি ভালো কিছু করতে চাই, সেখানে তোমাদের সাত ভাইয়া, ঠিক আছে, এই জগতে বা এই পড়ানোর জগতে 15 ইয়ার্স ধরে পড়াচ্ছি। আমি ফ্রিতে তোমাদেরকে ক্লাস নিচ্ছি অর্গানিক, যেখানে আমার কাছে বাচ্চারা অনেক দিন ধরে টাকা পয়সা খরচ করে এই অধ্যায়টা পড়ে। তাহলে কেন তোমরা তোমার বন্ধু বান্ধবকে ডেকে এনে এই ক্লাসগুলো করাবে না, বা তোমরা করবে না? একসাথে করি, এবং ক্লাসগুলো আপনার, আমি এতটুকু অ্যাসিওর করতেছি, আপনি যতগুলো প্ল্যাটফর্মে ক্লাস করছেন, ইউটিউবে করেন, ফেসবুকে করেন, বিভিন্ন কোর্সে করেন, কোনো অংশে তোর কাছে কম মনে হবে না, এইটুকুর অ্যাসুরেন্স আমার। তুই এই অর্গানিক যদি সবগুলো ক্লাস করিস, তারপরে তোর কাছে মনে হবে 26 ব্যাচ বল বা 25 ব্যাচ, তোর কাছে দিন শেষে মনে হবে যে না সাদ ভাই, উই আর গ্রেটফুল, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, সারা জীবন আমার জন্য দোয়া করবি, এইটা তোর জন্য, ঠিক আছে। এবং যারা ক্লাস দেখো নাই, আজকের ক্লাস দেখে হয়তো অনেকে জাজ করতে যাচ্ছ, তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি আমার গ্রুপে, তোমরা যারা আছো তারা জানোই, ইউটিউব চ্যানেলে গিয়ে আমার 3rd চ্যাপ্টারের ক্লাসগুলো একটু করলে তাহলে তুমি আইডিয়া পাবা যে ভাই কোন লেভেলে কোন জায়গা থেকে কতটুকু পড়ায়, ঠিক আছে। ভাই ক্লাস ডিউরেশন লং হলে হেল্প হবে ইনশাল্লাহ। তাহলে ক্লাস ডিউরেশন আমরা বাড়াবো, 1.5 ঘন্টা করে রাখতেছি, কারণ আমি দেখলাম যে এসজিতে পালবি ভাই নিচ্ছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে নিচ্ছেন।
পালুই ভাইয়ের ক্লাস যারা শেষ করে ফেলবা তারা আসলে তাদেরও উপকার হবে, সমস্যা নেই। পালুই ভাইয়ের ক্লাস করে ফেলতে পারো, পালুই ভাই অনেক ভালো পড়ান, উনি এই এখানে সবচেয়ে বড় লিজেন্ড, হ্যাঁ আমাদেরও সিনিয়র বড় ভাইয়া। আমি তোমাদের প্যারালালি যারা এসজিতে ওখানে ক্লাস করো ওই ক্লাসগুলো শেষ করতে পারলে এখানে এসে তুমি রিভিউ করতে পারো, এটা তোমার ইচ্ছা। আর এখানে যারা আজকে শুরু করলো তাদের জন্য আমি কন্টিনিউয়াসলি ক্লাস নিতেই থাকবো, আশা করি চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। লাইভ কাটবে কিনা এটাই হচ্ছে কথা।